বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির ক্লাস শুরু করতে যাচ্ছে। দেখেন, গতদিন আমরা একটা অধ্যায় শুরু করেছিলাম, যে অধ্যায়ের নাম হচ্ছে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ। অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ বা ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। এই অধ্যায়ে দুইটা অপরাধ আছে। একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আর একটা হলো অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, যাকে বলে ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। তো এর মধ্যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটা আমরা গতকাল পড়েছি। এখানে কি আছে? এখানে আছে যেটা হলো, সেটা হলো যে যখন একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তি এমন অবস্থায় পায় যে কোনো সম্পত্তি কারো দখলে ছিল না, হারানো অবস্থায় পাইছে, বা মৃত ব্যক্তির নিকট থেকে পেয়েছে, বা সম্মতি নেওয়ার পরে সম্মতি নিয়ে তার কাছ থেকে ওই সম্পত্তিটা নিছে, নেওয়ার পর আর কোনোদিন ফেরত দেয় নাই, তাহলে সেই ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে। এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে বলছিলাম কোন ধরনের সম্পত্তি হইতে হবে, অস্থাবর সম্পত্তি। এবং এটা এই ক্ষেত্রে যিনি বাদী মামলার, বা রাষ্ট্রপক্ষ বা বাদী পক্ষ, নালিশকারী পক্ষ, তাকে দখল প্রমাণ না করলেও চলবে। কি দেখাইতে হবে? তাকে দেখাইতে হবে মালিকানা, ওনারশিপ। চুরির ক্ষেত্রে দেখাইতে হয় পজেশন বা দখল, আর এই আত্মসাতের ক্ষেত্রে দেখাইতে হয় কি? মালিকানা। অবশ্যই মালিকানা প্রমাণ করতে হবে। এবং এটা শাস্তি আমরা পড়ছিলাম যে 403 এই সংজ্ঞা দিছে, 403 এই শাস্তি দিছে। শাস্তি হলো 2 বছর। আর 404-এ বলছে যে আপনার মৃত ব্যক্তির কাছ থেকে যদি নেয় তাহলে 3 বছর, নাকি? আর মৃত ব্যক্তির কাছ থেকে যদি চাকর ভৃত্য নেয় তাহলে কত? 7 বছর। এই হলো গতকালে আমরা এতটুকু পড়েছি। এখন দেখেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। দেখেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ বা ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, একটা কথা আছে, বিশ্বাস ভঙ্গ মানে এখানে বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার আছে। একজনের সাথে আর একজনের একটা বিশ্বাসের সম্পর্ক থাকে, পরবর্তীতে ওই বিশ্বাসের সম্পর্ক ধরে সে ওই লোকের সহায় সম্পত্তি কি করে? আত্মসাৎ করে। তখন সেটা হয়ে যায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। তার মানে বিশ্বাস ভঙ্গের মধ্যেও আত্মসাৎ কিন্তু আছে। তো আগের যে আত্মসাৎ আমরা পড়ছি 403-এ, ওখানে কিন্তু একজনের সাথে আর একজনের কোনো বিশ্বাসের সম্পর্ক নাই। ওই যে আমরা হারানো পাইছি, তারপরে ফেলানো পাইছি, অথবা ওই যে ধার নিছিলাম আর জীবনে ফেরত দেই নাই। কিন্তু এক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে একজনের সাথে আর একজনের চুক্তিগত সম্পর্ক থাকে বা বিশ্বাসের সম্পর্ক থাকে। ধরেন মালিকের কর্মচারীরা, তা মালিকের সাথে কর্মচারীর একটা কি সম্পর্ক থাকে? চুক্তিগত সম্পর্ক থাকে, বিশ্বাসের সম্পর্ক থাকে। তো কর্মচারী যদি মালিকের কোনো সহায় সম্পত্তি নিজের মনে করে নিয়ে নেয় বা নিজের মনে করে বিক্রি করে দেয়, তাহলে আত্মসাৎ করছে। এই আত্মসাৎকেই বলে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। অর্থাৎ যখন আপনি কোনো সম্পত্তি আত্মসাৎ করবেন, যার সম্পত্তি আত্মসাৎ করলেন তার সাথে দীর্ঘদিন ধরে আপনার একটা কি আছে? বিশ্বাসের সম্পর্ক আছে, তখন সেটাকে হলো অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। ওই যে বাংলা সিনেমার উদাহরণেই চলে যাই, যে বাংলা সিনেমাতেও এটা প্রচুর হয়। এখন নায়কের বাবা বিশাল ফ্যাক্টরির মালিক, নায়িকার বাবা হলো ওই ফ্যাক্টরির ম্যানেজার বা কর্মচারী। তো সে বিদেশে গেছে, বিদেশ ভ্রমণে দায়িত্ব দিয়ে গেছে নায়িকার বাবারে। এখন ধরেন নায়িকার বাবা হলো ডিপজল, সে ওর সহায় সম্পত্তি সব নিয়ে এই ফ্যাক্টরির নামও চেঞ্জ করে দিছে। তাহলে তারে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে গেছিল, দায়িত্ব পাওয়ার পরে কি করছে সে? ওই সম্পত্তি কি করছে? আত্মসাৎ করছে। তো এখানে যেটা হয়েছে সেটা হলো অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। বুঝতে পারছেন? এখন চুরির ক্ষেত্রে আর বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। চুরিতে একজনের সম্পত্তি আর একজন নিছে, এই জায়গা কিন্তু কোনো সম্পত্তি ওই লোকের ছিল না, তার সম্মতি ছাড়া নিছে, মনে আছে? অগোচরে নিছে। কিন্তু বিশ্বাস ভঙ্গের ক্ষেত্রে যে নিছে তারই অলরেডি ওই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব দিছে। বলা যায় রক্ষক যখন ভক্ষক, এই টাইপের তারই দায়িত্ব দিছে, পরবর্তীতে সে ওই সম্পত্তি কি নিয়ে নিছে। ধরেন একজন ব্যক্তি বিদেশে যাওয়ার সময় তার এক ঘর ভর্তি এই ফার্নিচার তার একজন কর্মচারী দিয়ে গেছে, যে তুমি এটা দেখাশোনা করো, আমি বিদেশ থেকে আইসে এটা বুঝে নেবো এবং তোমার যে পাওনা প্রাপ্য একটা নির্দিষ্ট ফি তোমারে দিয়ে দিব। তাহলে এই ফার্নিচার গুলো দেখাশোনার দায়িত্ব কার? ওনার কর্মচারী। বিদেশ থেকে আসার পরে দেখে যে ফার্নিচারের অনেক কিছুই নাই, তাহলে কর্মচারী ওই ফার্নিচার দেখাশোনার জন্য দায়িত্বপ্রাপ্ত
হয়েছিল, এখন সে যদি ওইটা বিক্রি করে বা কাউরে দিয়ে দেয়, এটা চুরি না, এটা কি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। বুঝতে পারছেন? আর চুরি হতো কিভাবে, যে ওই লোক দেশেই আছে, ওই লোকের সয় সম্পত্তি ওই কর্মচারী দেখাশোনাই করে, কিন্তু মাঝে মাঝে এক একটা সরাই ফেলে, মাঝে মাঝে এক একটা সরাই ফেলে, তখন হয়তো কি চুরি। তো যাই হোক, অপরাধ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ যেটা পড়লাম গতকাল, এটার বিষয়বস্তু কি ধরনের সম্পত্তি বলেন তো? অস্থাবর সম্পত্তি। আর এই বিশ্বাসভঙ্গের বিষয়বস্তু স্থাবর অস্থাবর উভয়। এবং মনে রাখার আরো সহজ, আমি বলছিলাম যে গতদিন, যে দুইটার ক্ষেত্রেই মাত্র অস্থাবর সম্পত্তি, মনে আছে? একটা হলো চুরি আর একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ, ইংরেজিতে বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি। আবারও বলি, যদি বলে ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি তাহলে অধ্যায়ের নাম, আর যদি বলে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি তাহলে এই অধ্যায়ে যে দুইটা অপরাধ আছে তার মধ্যে একটা। বুঝছেন? সো আমরা একটু পড়া শুরু করি, আসেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। কোন ব্যক্তি কোন সম্পত্তি বা সম্পত্তির উপরে, আন্ডারলাইন করবেন, আধিপত্যের, কিসের বলেন, আধিপত্যের বা বিশ্বাস ভরে ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ বা তছরূপ করে বা নিজের ব্যবহারে পরিণত করে, তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে। উপাদান বা শর্তে চলে আসেন। উপাদান বা শর্ত। কোন ব্যক্তিকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী করতে হলে নিম্নলিখিত বিষয়গুলো প্রমাণ করতে হবে। কি কি দেখেন? অভিযুক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, বিশ্বাস ভরে বা আধিপত্যে ভারপ্রাপ্ত হয়ে সম্পত্তি পেয়েছিল। এনট্রাস্টেড উইথ প্রপার্টি অর উইথ ডোমিনিয়ন ওভার প্রপার্টি, মানে তারে এই সম্পত্তির দেখাশোনার দায়িত্ব দিছিল কিসের জন্য? বিশ্বাস ভরে। উক্ত সম্পত্তি সে অসৎভাবে, ডিসঅনেস্টলি কি করছে দেখেন, আত্মসাৎ করছে, মিসঅ্যাপ্রোপ্রিয়েটস। আত্মসাৎ মানে হলো সে কাউকে বিক্রি করে দিছে, বুঝছেন? নিজের ব্যবহারে পরিণত করছে, সে কারো কাছে বিক্রি করে নাই, কিন্তু ওই জিনিসগুলো এখন সে নিজেই ব্যবহার করে, ব্যবহার করেছে, নিজে ব্যবহার করুক বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে। হস্তান্তর করেছে, হস্তান্তর এটা বিক্রির মাধ্যমে হতে পারে, বা তার আত্মীয় স্বজন কাউরে দিয়ে দিচ্ছে যে এটা তুমি নাও। তাহলে আত্মসাৎ করেছে, নিজের ব্যবহারে পরিণত করেছে, ব্যবহার করেছে মানে নিজের ব্যবহার ছাড়া অন্য কোনো কোনো কাজে ব্যবহার করছে, আর একটা কি করছে, হস্তান্তর করছে। কিভাবে? এই ট্রাস্ট থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে আইনে নির্দেশিত সেই সংক্রান্ত পদ্ধতি ভঙ্গ করে, অথবা আন্ডারলাইন করবেন, ট্রাস্ট থেকে অব্যাহতি সংক্রান্ত আইনগত কোনো চুক্তি ভঙ্গ করে এরূপ কোনো কাজ করছে। ট্রাস্ট মানে হচ্ছে যখন একটা নির্দিষ্ট সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় কাউকে, তখন এই বিষয়টাকে কি বলে? ট্রাস্ট। এবং যাকে ট্রাস্টের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বলে ট্রাস্টি। তো তিনি তো এটা একটা আইনগত দায়িত্ব পেয়েছে, পাওয়ার পরে যদি ওই সয় সম্পত্তির সে কোনো মানে ত্রুটি করে, দেখাশোনায় অবহেলা করে বা কোনো কিছু আত্মসাৎ করে, তখনও সেটা কি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। যেরকম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে মামলা ছিল যে জিয়া অরফানেজ ট্রাস্ট সম্পর্কিত মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট সম্পর্কিত মামলা করা হয়েছিল বিশ্বাস ভঙ্গের, যে উনি এত টাকা আত্মসাৎ করেছে। বুঝছেন? তাহলে ট্রাস্ট, এই যে আমাদের আশেপাশে বিভিন্ন ট্রাস্ট আছে দেখবেন, তো ট্রাস্টের যিনি ট্রাস্টি তিনিও যদি কোনো হেরফের করে, কোনো এদিক সেদিক করে সয় সম্পত্তি, তাহলে তিনি কি করেছেন? অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। তারপরে 4 নম্বর দেখেন, ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে তদ্রূপ করার অনুমতি দান করে। সবসময় যে নিজেরই করতে হবে এমন কোনো কথা নাই। উনি যদি কাউরে সম্মতি দেয় যে তুমি এটা করো, আমি এই পদে আছি কিন্তু তুমি এই জিনিসপত্র মাঝে মাঝে নিয়ে নিবা, তবুও সেটা কি হবে? অপরাধজনক বিশ্বাস ভঙ্গ হবে। এখন জেনে রাখা ভালোতে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা যদি একটু দেখিয়ে আসেন। দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ইংলিশ আইনে, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধজনক বিশ্বাসভঙ্গ ইংলিশ আইনে এমবেজেলমেন্ট নামে পরিচিত। কি নাম? এমবেজেলমেন্ট। আমরা এখন পর্যন্ত দণ্ডবিধিতে 3টা অপরাধ পড়ছি, এই 3টা অপরাধের ইংলিশ আইনে 3 প্রকারের নাম। মিথ্যা সাক্ষ্যদান, গিভিং ফলস এভিডেন্স, এটার বলে পারজুরি। অপরাধমূলক বল প্রয়োগ, ক্রিমিনাল ফোর্স, এটার বলে কি? ব্যাটারি। আর অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, এটারে কি বোঝে? এমবেজেলমেন্ট। সো এই 3টা বিষয় আপনার মনে রাখতে হবে, যে 3টা বিষয়ে ইংলিশ আইনে এই বলে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দেখেন, গোল দিবেন স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে হতে পারে।
আপনার জন্য মনে রাখার সহজ টেকনিক হলো যে সম্পত্তি সম্পর্কিত যত অপরাধ আছে শুধুমাত্র দুইটা জিনিসের বিষয়বস্তু হচ্ছে অস্থাবর, চুরি আর অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, আর বাদ বাকি যা আছে সব ক্ষেত্রে কি স্থাবর এবং অস্থাবর উভয়। এখন আমরা যদি একটু দেখি যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে প্রকৃতপক্ষে কি পার্থক্য আছে, মানে এর আগে যেটা বললাম ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি অধ্যায়ের নাম, আর এই অধ্যায়ে অপরাধ আছে কয়টা? দুইটা, ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টি আর হলো ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, নাকি? তাহলে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে না, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে কি থাকে? বিশ্বাসের সম্পর্ক থাকে। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে শাস্তি কম, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে কি শাস্তি বেশি। অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের বিষয়বস্তু কি? অস্থাবর সম্পত্তি, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের বিষয়বস্তু কি? স্থাবর অস্থাবর উভয়। এছাড়া ইংরেজি প্রতিশব্দগত হয়, এটারে ইংলিশ আইনে এমবেজলমেন্ট বলে, এটারে ইংলিশ আইনে আলাদা কোনো নাম নাই, এটা গুরুতর, এটা লঘুতর, এটা জামিনযোগ্য, এটা জামিন অযোগ্য, এরকম অনেক কিছুই হয়, উদাহরণ হয়, এটার উদাহরণ, এটার উদাহরণ। তা আমরা শাস্তিতে চলে আসি, আসেন শাস্তি। শাস্তি গত দিনের যেটা আমরা পড়ছিলাম 403 এবং 404, এই দুইটা তো অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের শাস্তি, নাকি? আমরা এখানে যে শাস্তিটা আছে 406 থেকে দেখেন, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, পানিশমেন্ট ফর ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট, যে কোনো বর্ণনার কারাবাস যা গোল দিবেন 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কত ভাই? 3 বছর। যে কোনো বর্ণনা কত বছর? 3 বছর। এটা কিন্তু একটু পাশে লিখে রাখেন, জামিন অযোগ্য, জামিন অযোগ্য তবে আপোষযোগ্য, জামিন অযোগ্য আপোষযোগ্য, হ্যাঁ, আবার আমলযোগ্য। আমলযোগ্য মানে হলো পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে এটা আমলযোগ্য, জামিন অযোগ্য এবং কি আপোষ যোগ্য, আপোষ অযোগ্য না আপোষ যোগ্য। স্যার 406 406, জি। তাহলে এখানে মাঝে মাঝে প্রশ্ন যদি একটু কঠিন হয় তাহলে খুব সূক্ষ্ম জিনিসগুলো আসে। 406 বলছে শাস্তিগত 3 বছর বা অর্থদণ্ড বা উভয়, এ জায়গায় কি এবং আছে? কি আছে? বা অর্থদণ্ড বা উভয়। আমরা চলে আসি 407, ধারা 407, গোল দিবেন বাহক কর্তৃক, বাহক ক্যারিয়ার, বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। এই যে বিভিন্ন ওষুধ কোম্পানির ওষুধগুলো সাপ্লাই দেয়, গাড়ি আছে না ভাই, গাড়িতে সাপ্লাই দেয়, বা এই যে আমাদের মাহবুব সাহেবের শিকদার বেকারি যে খাবারগুলো সাপ্লাই দেয়, ওনার কিন্তু বাহক আছে, তারা বিভিন্ন দোকানে গিয়ে এই খাবারগুলো দিয়ে আসে। তো ওই মুহূর্তে যখন ফ্যাক্টরি থেকে গাড়িতে তুলে দেওয়া হলো, তখন ওই খাবারগুলো বা ওই ওষুধগুলোর দায়িত্ব কার? তার বাহকের। এই মুহূর্তে বাহক যদি এটা বিক্রি করে বা নিজে রুটি 10টা খেয়ে ফেলছে, এরকম কিছু করে ফেলে, কি হয়ে যাবে? অপরাধজনক বিশ্বাসভঙ্গ। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে বাহক যদি বিশ্বাসভঙ্গ করে শাস্তির পরিমাণ কি বেশি, আর নর্মালি যদি বিশ্বাসভঙ্গ হয় বাহক ব্যতীত তাহলে 406 কত বছর? 3 বছর। আমরা চলে আসি 408 ধারা। মনে রাখতে হবে চাকর বা কেরানি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, চাকর বা কেরানি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কত দেখেন? 7 বছর। চাকর বা কেরানি, চুরির ক্ষেত্রে চাকর কেরানি আছে 381, মনে আছে? 7 বছর। শুধু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, মৃত ব্যক্তির সম্পত্তি চাকর বা কেরানি নিলে 404 কত? 7 বছর। আর চাকর বা কেরানি বিশ্বাসভঙ্গ করলে জায়গা কত? 7 বছর। দণ্ডবিধিতে বিশেষ কিছু বিষয় আছে, যদি কোনো কাজ আপনি ঠান্ডা মাথায় করেন শাস্তি বেশি, কোন কাজ যদি সরকারি কর্মকর্তার সাথে করেন কি শাস্তি বেশি, কোন কাজ যদি আপনি চাকর কেরানি হয়ে করেন কি শাস্তি বেশি। 409 দেখেন, 409 ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বেগম খালেদা জিয়াকে যে ধারায় মামলা দিছিল সেই ধারা হলো 409 ধারা। দেখেন, সরকারি কর্মচারী বা ব্যাংকার বা বাণিজ্যিক প্রতিনিধি, আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারী মানে সরকারি অফিসের
কোনো কর্মকর্তা, ব্যাংকার তো বুঝেন, যে কোনো ব্যাংক, এটা তফসিল মানে আপনার সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক হতে পারে, বাণিজ্যিক প্রতিনিধি এবং এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, তো যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস, যা কতদিন হতে পারে, 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে যাবজ্জীবন কারাবাস বা যে কোনো বর্ণনার কারাবাস, যা কত হতে পারে, 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। কত ধারায়? 409 ধারায়। এখানে একটু লিখে রাখেন দুদক, এই ধারায় দুদক মামলা করে, দুদক মামলা করে দুর্নীতি দমন কমিশন, মানে 409 ধারার মামলা আমি আপনি গিয়ে করলে আমলে নিবে না, লোকাস স্ট্যান্ডি নাই আমাদের, এই ধারার মামলা করবে দুর্নীতি দমন কমিশন। বুঝতে পারছেন? তাহলে আপনার যদি আশেপাশে কোনো মনে হয় যে সরকারি কর্মকর্তা এরকম আত্মসাৎ করতেছে, ব্যাংকার আত্মসাৎ করতেছে, আপনি গিয়ে সরাসরি কোর্টে গিয়ে মামলা করতে পারবেন না, আপনার এই অভিযোগটা দিতে হবে কোথায়? দুর্নীতি দমন কমিশন অফিসে। ওনারা তদন্ত অনুসন্ধান করে যদি সত্যতা পায় তাহলে মামলা করবে, আর যদি দেখে যে আপনি মিথ্যা অভিযোগ দিচ্ছেন তাহলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে। তো তাহলে অপরাধজনক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দিচ্ছে 405 ধারায়, শাস্তি বলছে 406 থেকে 409। শুধু বিশ্বাসভঙ্গের শাস্তি আছে কত বছর? 3 বছর। বাহক কর্তৃক বিশ্বাসভঙ্গ কত বছর? 7 বছর। চাকর বা কেরানি 408 কত? 7 বছর। সরকারি কর্মচারী, ব্যাংকার, বাণিজ্যিক প্রতিনিধি 409 ধারায় কত বছর? 10 বছর। আমরা বিগত বছরের প্রশ্ন করি, দেখেন যে 1 নম্বর প্রশ্ন করি আমরা, দেখেন যে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কি? সরকারি কর্মচারী করলে যে কারাদণ্ডের মেয়াদ বলছে, দেখছেন ওই কারাদণ্ডের শব্দটা গোলদেন। আপনারা অনেকে এই জায়গায় ক দাগাবেন, বাট যদি বলতো সর্বোচ্চ শাস্তি কি, তাহলে হতো কি যাবজ্জীবন কারাবাস। যেহেতু বলছে সর্বোচ্চ কি কারাদণ্ড, কি তাহলে কি 10 বছর। আবার একটু শিখাই দিই, এই দুই জায়গায় যদি 10 বছর আছে, এক জায়গায় আছে 10 বছর যে কোনো মাননা কারাদণ্ড, আর এক জায়গায় আছে 10 বছর সশ্রম, তাহলে আবার উত্তর হতো 10 বছর সশ্রম, কারণ এই দুইটার ভিতরে আবার সর্বোচ্চ কোনটা হয়? 10 বছর সশ্রম। বুঝছেন? জি। তারপরে 2 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? সম্পত্তি অর্পণ, সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ, আইনি নির্দেশনা লঙ্ঘন, আইনানুগ চুক্তিভঙ্গ। আমরা কোথাও সম্পত্তি প্রতারণামূলক ভাবে আত্মসাৎকরণ এটা কিন্তু নাই। প্রতারণামূলক মানে হলো কোথাও কি থাকবে? ছলনা থাকবে। 3 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন ক এর দোকানে খ ক্যাশ কাউন্টারে নিয়োজিত অবস্থায় 50,000 টাকা সরিয়ে ফেলে। এখানে একটা আন্ডারলাইন করেন, ক্যাশ কাউন্টারে নিয়োজিত থাকা অবস্থায়, মানে ক্যাশ কাউন্টারের দায়িত্বে কে ছিল? সে স্বয়ং ছিল। যখন সে ক্যাশ কাউন্টারের দায়িত্ব থাকা অবস্থায় সরিয়ে ফেলছে, সো এটা ওই যে চাকর বা কেরানি কর্তৃক করতে কত ধারায়? 408 ধারায়। বুঝছেন? এখন এটা চুরি হতো কখন? এই সেম উদাহরণ কখন চুরি হতো? 381 কখন হতো? যখন ক্যাশ কাউন্টারে সে নিয়োজিত অবস্থা নাই, সে কর্মচারী, সে অন্য জায়গাতে কাজ করতেছে, কিন্তু মাঝে মাঝে ক্যাশ কাউন্টারে এসে টাকা পয়সা চড়াই ফেলে, তাহলে আবার কি হতো? চুরি হতো। সূক্ষ্ম পার্থক্য বিন্দু ভাই, যে চাকর বা ভৃত্য কখন চুরি করে আর চাকর বা ভৃত্য কখন কি করে? অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে। যখন বা চাকর বা ভৃত্যের উপর ওই ওই টোটাল দায়িত্বটা তার উপর অর্পণ থাকে এবং নিজের দখল থেকে সে নিজে সরিয়ে ফেলে, তখন হচ্ছে আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ আর কি। আর যখন অন্য কেউ দেখাশোনার দায়িত্ব থাকে, সে চাকর ভৃত্য হিসেবে মাঝে মাঝে সরায়, তখন সেটা হচ্ছে কি? চুরি। চার নাম্বার প্রশ্ন দেখেন, ক 5,000 টাকা খকে 7 দিনের জন্য রাখতে দেয়। কয়দিন? 7 দিন। খ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং 15 দিনের মধ্যে কয়ের নিকট ফেরত দিছে। এই জায়গায় প্রশ্নে কি কোনো অসাধুতা আছে? লেখছে যে আকস্মিক প্রয়োজনে খরচ করে ফেলছে এবং 15 দিন পর আবার তারে কি দিছে? ফেরত দিছে। এটি নিম্নের কি অপরাধ? এটা এখানে কোনো অপরাধ হয়নি। আর যদি এখানে সে ইচ্ছাকৃত ভাবে বা অসাধু ভাবে খরচ করে ফেলতো, তাহলে কি হতো? অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এখন 2 নাম্বার প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 2, খুবই গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যদি একটু পড়ি, দেখেন যে
অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ মানে ডিসঅনেস্ট মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রপার্টির বিষয়বস্তু কি হবে বলে? অস্থাবর সম্পত্তি। এটা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরাই দেয় তাহলে আমরা ভেবেচাকা খেয়ে যাবো, তখন ভুল হয়ে যাবে সবার। যদি বলে অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের বিষয়বস্তু কি, অনেকেই বুঝেন নাই। একটা হলো অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এটা তো অস্থাবর জানি, কিন্তু অসাধুভাবে না বলে যদি বলে অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের বিষয়বস্তু কি, কেন স্থাবর অস্থাবর উভয় হলো ব্যাখ্যা দেন। কারণ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ভিতরে দুইটা অপরাধী আছে, অসাধুভাবে সম্পত্তি আত্মসাতও আছে, আবার কি অপরাধমূলক বিশ্বাসভঙ্গও আছে। সো এই জন্য স্থাবর অস্থাবর উভয়। যদি বলতো শুধু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, তাহলে তো ওই দুইটার একটা, ওই দুইটার একটা, তাহলে কি শুধু অস্থাবর সম্পত্তি। বুঝেন নাই আপনি? মাহবুব সাহেব কি বুঝছেন? অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মধ্যে তার একটা অপরাধ থাকে, অপরাধজনের বিশ্বাসভঙ্গের মধ্যে দুইটা অপরাধী থাকে, তাই এটা অপরাধজনের বিশ্বাসভঙ্গ বলছি, দেখছেন? বলেন বলেন। মিলন সাহেব বলেন তো, ব্যাখ্যা দেন তো। হুম হুম হুম। কিন্তু আমি তো বলছি অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, এটার বিষয়বস্তু কি, কেন স্থাবর অস্থাবর উভয় ব্যাখ্যা দেন। এটা তো বিশ্বাস ভঙ্গ না, তারপরেও স্থাবর অস্থাবর উভয় কেন হলো? সহজ কথা কিন্তু, কারণ এই অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ভিতরে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতও আছে, অপরাধজনক বিশ্বাসভঙ্গ আছে। ওই যে মনে নাই যে দস্যুতার ভিতরে চুরিও আছে, আবার চাঁদাবাজিও আছে, এই কারণে দস্যুতার বিষয়বস্তু কি স্থাবর অস্থাবর উভয়। কিন্তু শুধু চুরি যদি বলতাম অস্থাবর অস্থাবর, এরকম আর কি, যে শুধু অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বললে অস্থাবর, কিন্তু যখন অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলবে তখন স্থাবর অস্থাবর উভয়। কারণ অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের মধ্যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতও আছে, আবার অপরাধজনক বিশ্বাসভঙ্গ। না বুঝলে কথা বলতে হবে, বোঝানো হবে, কিন্তু চুপ করে থাকবেন না। আর অনেকে এরকম মনে করতে পারেন যে সবাই বুঝতে, আমি এত ছোট জিনিস বুঝি নাই, সবাই তো প্রশ্ন করলে হাসাহাসি করবে। ভাই হাসাহাসি করলে করুক, পাস তো করার দরকার আপনার। আর দেখবেন যে আমাদের হাসি বাঙালি জাতির একটা রোগ, যে পারে না সেও খ্যাক খেলায় মানে খ্যাক খ্যাক করে হাসে, যে সে এটা আমরা এমন একটা ভাব নেই যে আমরা তো জানি। আর হাসি তো ভালো, আপনি তারা বিনা পয়সা একটু হাসাচ্ছেন, সমস্যা কি? আচ্ছা 9 নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখেন। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের ক্ষেত্রে আত্মসাৎকরণটি বা সম্পত্তি নিজে পরিণত করা হতে পারে, এটা স্থায়ীভাবে আত্মসাৎকরণ বা নিজ ব্যবহারে পরিণত করা, সাময়িকভাবে আত্মসাৎকরণ বা নিজ ব্যবহারে পরিণত করা। সাময়িকভাবে আত্মসাৎকরণ গতকাল বলছিলাম না, ওই যে গরুর উদাহরণ দিছিলাম, তো এরকম হতে পারে বা স্থায়ীভাবেও হতে পারে। এই প্রশ্ন সব ভিতরের আলোচনা না পড়ে প্রশ্ন সব মুখস্থ করে ফেলবেন না দেখে, নাকি? প্রশ্ন একটাও মুখস্থ করবেন না, আপনি মূল আলোচনা যখন বুঝলেন তখন এই প্রশ্নগুলো হাত দিয়ে উত্তরগুলো ঢেকে রাখবেন এবং প্রশ্নগুলো পড়বেন। পড়ার পরে আপনি আপনার নিজের মতামত অনুযায়ী আগে সিলেক্ট করবেন যে এটার উত্তর এইটা কিনা। আপনি যখন একটা সিলেক্ট করলেন, তারপর হাত সরাইলেন বা কাঠ সরাইলেন, দেখলেন যে আপনার উত্তরের সাথে এই জায়গার উত্তর মেলে কিনা। যদি মিলে তাহলে আপনার ধারণা ঠিক আছে, যদি না মিলে তাহলে আপনার বোঝায় কোথাও কি আছে, ভুল আছে, এটা করতে হবে। 12 নম্বর দেখেন, বন্ধুত্বের সম্পর্কের কারণে এ জেড এর লাইব্রেরিতে জেড এর অনুপস্থিতিতে গিয়েছিল এবং জেড এর ব্যক্ত সম্মতি ব্যতীত এ একটি বই নিয়ে গেছিল। একটা কি নিছে? বই নিছে। এ মনে করে যে উক্ত বইটি পড়তে নিয়ে যেতে জেড এর অব্যক্ত সম্মতি ছিল, এই ক্ষেত্রে আন্ডারলাইন কেন অব্যক্ত সম্মতি ছিল। এ তো নিয়ে গেছে, এখন এ মনে করতেছে যে আমি বই নিছি, এতে কোনো সমস্যা হয় নাই, কারণ আমার বন্ধুর অব্যক্ত সম্মতি ছিল। তো এই জায়গায় অসাধুতার কোনো কথা কিন্তু প্রশ্নে নাই। তো এই জায়গায় কি হয়েছে বলেন? এই জায়গায় কোনো অপরাধ হয় নাই। যদি এই সেম প্রশ্নে অপরাধ হতো কখন বলেন তো? যদি এই জায়গা অসাধুতা থাকতো,
যে অসাধুভাবে ও কি নিয়ে গেছে। তেরো নম্বর প্রশ্নটা একটু পড়ি। জেড এর মালিকানাধীন একটি অলিখিত পৃষ্ঠাঙ্কনকারী সরকারি প্রমিজরি নোট এ দেখতে পাই। প্রমিজরি নোট ধরেন একটা মূল্যবান বস্তু। এই প্রমিজরি নোটের মালিককে জেড, আর দেখতে কে এ। নোটটির মালিক জেড তা জেনে নোটটি ভবিষ্যৎ কোনো সময়ের জন্য জেড এর নিকট ফেরত দেওয়ার অভিপ্রায়ে কোনো মহাজনের নিকট ঋণের জামানত হিসেবে এ নোটটি বন্ধক রাখে। এ তো ওই নোটটা পাইছে, নোটটার মালিক হলো জেড। এখন এ ভাবছে যে জেড যে পরে ফেরত দিবানি, আগে এই নোট একজনের কাছে রাখি আমি ঋণ গ্রহণ করে আমি ঋণের এটা আগে ভোগ করে নি, তারপরে ওরে ফেরত দেবো। তাহলে সাময়িক সময়ের জন্য আত্মসাৎ করতে এ দণ্ডবিধির অধীন কোন অপরাধ করেছে? অসাধুভাবে অর্থ আত্মসাৎ। বলেন তো এটা বিশ্বাসভঙ্গ হলো না কেন? না, ফেরত দেওয়ার উদ্দেশ্য না। এ জায়গা এ কি জেড এর কোন কর্মচারী? এর সাথে কি জেড এর কোন চুক্তিগত সম্পর্ক আছে? এই কারণে আত্মসাৎ হয়েছে, বিশ্বাসভঙ্গ হয় নাই। যদি তার সাথে একটা চুক্তিগত সম্পর্ক থাকতো তাহলে আত্মসাৎ হতো, বিশ্বাসভঙ্গ হতো। চোদ্দ নম্বরটা দেখেন, কোন ব্যক্তিকে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণের জন্য দণ্ড দেওয়া যাবে না যদি সম্পত্তি পরিত্যক্ত হয়, সম্পত্তিটির কোনো মালিক না থাকে, সম্পত্তিটি স্থাবর হয়। উপরের কি সবগুলা। 18 নম্বর প্রশ্নটা দেখি। রকিবুল সাহেব 18 নম্বর প্রশ্ন জোরে পড়েন, জোরে। তো রাজপথের উপর একটি টাকা দেখতে পায়, সে জানে যে ওই টাকা মানুষকে টাকাটি গ্রহণ করে, এই ক্ষেত্রে ক্রয়ের অপরাধ কি? দেখেন রাজপথে মানে এই বিষয়টা হলো যে সেম প্রশ্ন উত্তর এক এক সময় এক এক রকম হতে পারে। কিভাবে? রাজপথের উপর টাকা দেখছে, জানে না যে ওই টাকার মালিক কে, এই টাকাটি গ্রহণ করে, এই গ্রহণ করা পর্যন্ত তার কোনো অপরাধ হয় নাই। কিন্তু পরবর্তীতে সে যদি টাকাটার মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে ওই টাকা রেখে দেয়, তাহলে কি করছে? আত্মসাৎ। এখন এখানে দেখেন অপশনে আছে চুরি, অসাধুভাবে অর্থ আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, কোনো অপরাধ করেনি। এখানে উত্তর হয়েছে কি কোনো অপরাধ করেনি। কিন্তু সেম প্রশ্ন, কোনো কিছু চেঞ্জ হয় নাই। সেম প্রশ্নে এই জায়গায় যদি কোনো অপরাধ করেনি না লেখা থেকে যদি থাকতে প্রতারণা, তাহলে উত্তর হতো যে খ, অসাধুভাবে অর্থ আত্মসাৎ। কেন? কারণ এই জায়গায় আর কোনো অপশন নাই, তার মানে বোঝানো হয়েছে যে জায়গা কোন অপরাধ করছে। বুঝতে পারছেন? তাহলে আপনি যাই জানেন না কেন, অনেক সময় উত্তর ডিপেন্ড করে কিসের উপরে? ওই অপশনের উপরে। যে অপশনের উপরে আপনি জানেন যে উত্তর খ হচ্ছে গ হচ্ছে, কিন্তু দেখতে হবে যে কোনটা হওয়ার পার্সেন্টেজ বেশি, তাহলে উত্তর কোনটা সেটা। একটা ধরেন 60% আর একটা হলো 70%, তাহলে দুইটার ভিতরে উত্তর কোনটা? 70%। বুঝতে পারছেন? আপনারে ধরেন জিজ্ঞেস করতে যে আপনার সবচেয়ে প্রিয় খাবার কি, এখন চারটা অপশন দিছে, ওই চারটার ভিতরে আপনার যে সবচেয়ে প্রিয় খাবার সেটা আছে, তাহলে উত্তর কি সেটা। কিন্তু বলছে যে আপনার সবচেয়ে প্রিয় খাবার কি, চারটা অপশন দিছে, চারটা অপশনের মধ্যে আপনার প্রিয় খাবার একটাও নাই, কিন্তু এই অপশনও নাই যে উপরে প্রিয় খাবার, মানে উপরে কোনটি নয়। তার মানে আপনার উত্তর একটা কি দাগাইতে হবে। তার মানে ওই চারটা খাবারের মধ্যে যেটা আপনার ভালো লাগে সেটা আমার দাগাইতে হবে। বুঝেন কিনা? আচ্ছা, আমরা 19 নাম্বার প্রশ্নটা দেখি। একই প্রশ্ন, একই ধরনের। যে ক, একটি আংটি দেখতে পায় কিন্তু জানে না সেটার মালিককে। ক, সেটার মালিককে আবিষ্কার না করে আংটি কি করে বিক্রয় করে দেয়। ক এর অপরাধ কি বলেন তো? অসাধুভাবে আত্মসাৎ। সো এই সেম প্রশ্ন 20, 21 এগুলো একটু কষ্ট করে পড়ে ফেলবেন। 20, 21, 22, 23, 24 খুবই খুবই গুরুত্বপূর্ণ। সব এগুলো থেকেই প্রশ্ন এসে থাকে। 25 নাম্বারটা যদি আমরা একটু পড়ি, দেখেন গহনা তৈরি করার জন্য একে কিছু পরিমাণ স্বর্ণ দেওয়া হয়েছিল। সে অসাধুভাবে উক্ত স্বর্ণের সাথে সিলভার মিশিয়ে গহনা তৈরি করে। তারে দিছিল সোনা, কিন্তু সে সোনার সাথে কি মিশাইছে? বিশ্বাসভঙ্গ করছে নাকি? কারণ আপনি যখন কোনো দোকানদারে মানে কোনো কাজ করতে দেন, তাহলে তার সাথে আপনার একটা বিশ্বাসী সম্পর্ক তৈরি হয় না?
আপনি ধরেন শার্ট প্যান্ট তৈরি করতে দিয়েছেন, এখন সে শার্ট প্যান্ট চাপা চাপা বানাইছে, ওই জায়গা থেকে কাপড় নিজের মনে করে টেইলার নিয়ে নিছে, তাহলে এটা কি হয়েছে? বিশ্বাসভঙ্গ। কারণ ওই যার কাছে জামা বানাইতে দিচ্ছেন তার সাথে তো আপনার একটা চুক্তিগত বা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। জি, তো এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। 32 নম্বর প্রশ্নটা দেখেন যে কোন মৃত লোকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি কি বলেন? না, মৃত লোকের মৃত্যুকালে তো কত, 3 বছর। আর যদি সম্পত্তিটা তার চাকর বা ভৃত্য নিত তাহলে কত, 7 বছর। হ্যাঁ দেখেন 27 নাম্বার কি পড়েন, শাকিল জোরে পড়েন। হুম হুম। কোন ধারার? হ্যাঁ, ওই যদি বলে কোন ধারায় অপরাধ করেছে তাহলে 406, আর যদি বলতো কোন ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে তাহলে 405। বুঝলেন? হ্যাঁ, ধন্যবাদ। যে কোনো প্রশ্ন যদি থাকে কোন ধারায় অপরাধ করেছে, ওই জায়গায় ধরেন সংজ্ঞার ধারাও আছে শাস্তির ধারাও আছে, তাহলে উত্তর হবে শাস্তির ধারা। আর যদি বলে কোন ধারায় সংজ্ঞায়িত অপরাধ করছে তাহলে তো বলাই আছে সংজ্ঞায়িত, তাহলে সংজ্ঞায়িত ধারা। বুঝেন নাই বোধহয়? এই পিজুর সাপ, কি বোঝেন নাই বলেন তো? মাঝে মাঝে কি মনে হয় নাকি রাতের বেলা যে কেন যে এই লাইনে আসছিলাম, মাথায়ও তো ধরে না, আবার এই বয়সে তো পড়ালেখাও করতে হবে, এরকম মনে হয় কখনো? এই যে যে আপনাদের যে কষ্ট, যে আফসোস, যেদিন উকিল হবেন তখন এই অনুভূতিগুলো দ্বিগুণ আনন্দ হয়ে ধরা দেবে। মনে হবে যে আরে বার কাউন্সিল, তুই আমারে আমার জীবনের কত বসন্ত নষ্ট করছিস তোর পিছে ঘুরে ঘুরে। আচ্ছা যাই হোক, আহ এই হচ্ছে কথা, আর অন্যান্য যা আছে কষ্ট করে পড়ে নেবেন। সবশেষে 37 নাম্বার প্রশ্নটা দেখি। দণ্ডবিধি 409 ধারায় কোনো ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দণ্ডিত হতে পারে যদি সে সরকারি কর্মকর্তা হয়, ব্যাংকার হয়, ব্যাংকার বা ব্যবসা হয়, অ্যাটর্নি বা এজেন্ট হয়, উপরে কি বলেন সবগুলো। এবং 409 এর মামলাটা কি করে, দুদক করে। আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন প্লিজ। হ্যাঁ, 27 নম্বর প্রশ্ন 406, যেহেতু ওই যে বললাম যে কোন ধারায় অপরাধ করছে এই কারণে 406। যদি বলতো কোন ধারায় সংজ্ঞায়িত তাহলে হতো কত, 405। জি, আর কোনো প্রশ্ন আছে কারো? আসেন আমরা চোরাই মালে চলে আসি। স্টোলেন প্রপার্টি 410 411। লুৎফর সাহেব, 378 থেকে আজকে এই যে 409 পর্যন্ত আমরা কি কি অপরাধ করছি বলে জানতো? জাস্ট অপরাধ গুলোর নাম বলেন, শাস্তি টাস্তি সংজ্ঞা কিছু না। 378 থেকে 409 পর্যন্ত আমরা কি কি অপরাধ করছি, দেখি পারেন কিনা বলেন। 378 থেকে 409 পর্যন্ত এই ধারাগুলোতে আমরা কি কি অপরাধ করছি এটা জিজ্ঞেস করছি। হম চাঁদাবাজি, জি। জি। হম হয়েছে, বলেন। এরপরে অপরাধ হলো বিশ্বাস ভঙ্গ না, এরপরে কি? অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর হলো অপরাধমূলক বিশ্বাস
এই অপরাধগুলোই এই পর্যন্ত পড়ছে। তো চোরাই মালে আছেন, চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি। চোরাই মাল হলো ভাই এই যে এতক্ষণ ধরে যে অপরাধগুলো আমরা পড়ছি, এই অপরাধগুলোর ফলে একজন ব্যক্তি রয়েছে অবৈধ লাভ, একজন ব্যক্তি রয়েছে অবৈধ ক্ষতি। মনে আছে আপনাদের? আমরা একেবারে শুরুর ক্লাসে পড়ছিলাম 23 ধারায় যে যে সম্পত্তির উপর আমার আইনগত অধিকার নাই সেই সম্পত্তি যদি আমি লাভ করি তাহলে আমার হয়েছে কি অবৈধ লাভ। ধরেন এই মোবাইলটা যদি শাকিলের হয়, শাকিলের এই মোবাইলের উপর আইনগত অধিকার আছে শাকিলের, আমার কিন্তু নাই। এখন শাকিলের কাছ থেকে এই মোবাইলটা যদি আমি চুরি করি, অথবা চাঁদাবাজি করে নেই, অথবা দস্যুতা করে নেই, অথবা আত্মসাৎ করে নেই, অথবা বিশ্বাসভঙ্গ করে নেই, তাহলে এটা হবে কি বলেন? আমার হচ্ছে অবৈধ লাভ আর শাকিলের হচ্ছে অবৈধ ক্ষতি। কারণ শাকিলের জিনিস হারাইছে, অবৈধভাবে হারাইছে, এই কারণে ওনার হচ্ছে অবৈধ ক্ষতি। আর আমি অবৈধভাবে লাভ করছি, এই কারণে হচ্ছে আমার অবৈধ লাভ। তাহলে এই যে যেখানে অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি থাকে, তার মানে সে জায়গা একটা কি আছে? সম্পত্তি আছে। তাহলে এই যে অবৈধ লাভ যে সম্পত্তির মাধ্যমে হইছে, এই সম্পত্তি তাকে বলে চোরাই মাল। বুঝছেন? নরমালি আমরা জানি চুরি করলে চোরাই মাল, শাব্দিক অর্থ অনুসারে যেহেতু চুরি করছে সেটাই চোরাই মাল। কিন্তু চোরাই মাল কিন্তু শুধু চুরি করলেই হয় না, চাঁদাবাজি করে যেটা আনে সেটা কি চোরাই মাল, ছিনতাই করে যেটা আনে সেটাও চোরাই মাল, মাঝে ডাকাতিটা বাদ। ডাকাতিটারের চোরাই মাল বলে না, ওনারা আরেকটু ভিআইপি পদমর্যাদা দিচ্ছে, ওটা হলো ডাকাতি লব্ধ মাল। ডাকাতি লব্ধ মাল। আত্মসাৎ করে যেটা আনে, ওই যে রাস্তায় আংটি পাইছি, এটাও কি চোরাই মাল। বিশ্বাসভঙ্গ করে যেটা আনছেন সেটাও কি চোরাই মাল। তাহলে 5 প্রকারের সম্পত্তি হচ্ছে চোরাই মাল। এই যে যাও তো এতক্ষণ পর্যন্ত যা পড়ছি, মাঝে শুধু একটা বাদ, এটা চোরাই মাল হিসেবে গণ্য হবে না। সেটা কি? ডাকাতি, চুরি, তারপরে কি বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি, দস্যুতা বা ছিনতাই, মাঝের ডাকাতি কি বা অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর একটা অপরাধমূলক বিশ্বাস, এইগুলাই হচ্ছে কি চোরাই মাল। তাহলে আমরা নরমালি সাধারণ লোকদের যদি যে জিজ্ঞেস করেন যে বলতো যে চুরি করলে কি হয় আর ছিনতাই করে নিলে কি হয় বা চাঁদাবাজি করে নিলে কি হয়, ওনারা কিন্তু বলবে যে চুরি করে নিলে চোরাই মাল। বাট আইনের পরিভাষায় চুরি করে নিলে, ছিনতাই করে নিলে, চাঁদাবাজি করে নিলে, আত্মসাৎ করলে, বিশ্বাসভঙ্গ করলে সবগুলোরই কি বলে? চোরাই মাল। সো একটু পড়ি দেখেন। দণ্ডবিধি 410 ধারায় চোরাই মালকে গোল দেবেন সংজ্ঞায়িত করা হয়েছে, এবং 411 ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি উল্লেখ করা হয়েছে। তো চোরাই মালের সংজ্ঞা আছে কত ধারায়? 410। এটা মনে রাখবেন এইভাবে দেখেন, 410 চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি দণ্ডবিধি 410 ধারায় চোরাই মালকে সংজ্ঞায়িত করা হয়েছে। 410 ধারা অনুযায়ী গোল দিবেন 5টি উপায়। পরীক্ষায় প্রশ্ন আসবে কয়টি উপায়ে সম্পত্তি হস্তান্তর করলে চোরাই মাল বলে গণ্য হবে? 5টি উপায়ে কোন সম্পত্তি দখল, হস্তান্তর বা গ্রহণ করা হলে উক্ত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে। 1 নম্বরে দেখেন চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, অপরাধমূলক আত্মসাৎ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, ক্রিমিনাল অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। মাঝে কোনটা বাদ পড়ছে? মাঝে বাদ পড়ছে কোনটা? ডাকাতি। তো যদি বলেন স্যার ডাকাতির কিন্তু সম্পত্তি কি চোরাই মাল না? না, সেটা চোরাই মাল না, তার বলে কি বলেন? ডাকাতি লব্ধ সম্পত্তি। সেটা দুইটা পিন মারে। আচ্ছা, তো জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, এটা ইম্পর্টেন্ট। প্রতারণা বা ডাকাতির মাধ্যমে অর্জিত সম্পত্তি চোরাই মাল বলে গণ্য হবে না। প্রতারণা বা কি ডাকাতি। তো এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন কোন অপরাধের ফলে কোন সম্পত্তি লাভ করলে সেটা চোরাই মাল বলে গণ্য হবে না? অপশনে প্রতারণা বা ডাকাতি যদি থাকে তাহলে উত্তর কি? প্রতারণা বা ডাকাতি। যদি চোরাই মাল দখলের অধিকারী ব্যক্তির নিকট চলে আসে, মানে যার সম্পত্তি তার কাছে যদি চলে আসে, তাহলে উক্ত সম্পত্তি আর চোরাই মাল বলে গণ্য হবে না। আমরা চলে আসি চোরাই মাল গ্রহণের শাস্তিতে। দেখেন, অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করা, ডিসঅনেস্টলি রিসিভিং স্টোলেন প্রপার্টি। অবশ্যই আপনি চোরাই মালটা গ্রহণ করছেন কিভাবে? অসাধুভাবে। আপনার কাছে একজন মোবাইল বিক্রি করছে, কারণ আপনি জানেন না যে এই মোবাইলটা চোরাই মোবাইল, আপনি সরল বিশ্বাসে কিনছেন, এটা চোরাই মাল গ্রহণ হয় নাই। কারণ ওই জায়গায় আপনার কি ছিল না? অসাধুতা ছিল না। কিন্তু আপনি জেনে শুনেই কিনছেন যে আইফোন 17 প্রো ম্যাক্স দাম তো অনেক, ও অর্ধেক দামে বিক্রি করে দিছে, আর আপনি জানেনও যে এটা চোরাই মাল। তাহলে কিন্তু আপনি অপরাধ করছেন কত ধারায়? 411 ধারায়। এই যে দেখেন, চোরাই মাল জানার পরেও যদি কোনো ব্যক্তি কোনো চোরাই মাল অসাধুভাবে গ্রহণ করে বা দখলে রাখে, তখন উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস গোল দিবেন, যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা কি উভয়। বুঝতেন? যে কোনো বর্ণনার কারাবাস কতদিন?
3 বছর বা অর্থদণ্ড বা উভয়। তাহলে চুরি করার শাস্তিও যা, চোরাই মাল রাখার শাস্তিও কি তাই। তো আমরা এখানে একটু সবটাই চলে আসি। দেখেন সব যদি আমরা লক্ষ্য করি 411 ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণ, যে কোনো বর্ণনার কারাবাস যা কত 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। চলে আসেন 414, পাইছেন? 414তে বলছে চোরাই মাল লুকিয়ে রাখতে সাহায্য করা, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে এবং কেটে বা লেখেন বা অর্থদণ্ড বা উভয়। যদি বলা হয় যে 411 আর 414 শাস্তি তো একই, দুইটার ভিতরে পার্থক্য কি? উদাহরণ দিতে, অসাধুভাবে চোরাই মাল গ্রহণ মানে আপনি একটা মোবাইল জেনে শুনে চোরাই মাল হিসেবে কিনছেন, এটা হলো 411 অপরাধ করছেন। আর একজন চোর চুরি করে অনেকগুলো মোবাইল আনছে, মোবাইল গুলো আপনি কিনেন নাই, বাট আপনার মোবাইলের দোকান আছে, দোকানে কি সাজাই রাখছেন, লুকাই রাখছেন, তাহলে আপনি অপরাধ করছেন কততে? 414তে। বুঝছেন? বাট শাস্তি উভয় ক্ষেত্রেই কি একই, 3 বছর। 413 ধারাটা দেখেন, অভ্যাসগতভাবে চোরাই মালের কারবার করা। চোরাই মালের কারবার মানে কিছু কিছু লোক আছে যে চোররা ওই মোবাইল গুলো ওই নির্দিষ্ট মোবাইলের দোকানেই বিক্রি করে, গরু চুরি করে ওই নির্দিষ্ট কসাইয়ের কাছেই কি বিক্রি করে। তাহলে এরা কি অটো রিক্সার ব্যাটারি চুরি করে ওই ওই শোরুমে গিয়ে বিক্রি করে, তাহলে এই ক্ষেত্রে তারা দণ্ডিত হবে কত ধারায়? 413 ধারায়, কারণ তারা এই কাজটা অভ্যাসগত ভাবে করে। শাস্তি দেখেন, যাবজ্জীবন কারাদণ্ড বা কত 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। তো এরপরে মনে মনে প্রশ্ন আসতে পারে যে স্যার ডাকাতি কেন চোরাই মাল হলো না? তাহলে ডাকাতি লব্ধ জিনিসপত্র যদি কেউ কিনে তাহলে তার সাজা কি হবে? ডাকাতিরে চোরাই মাল না বললেও ডাকাতি লব্ধ জিনিসপত্র যদি কেউ কিনে, চুরির জিনিসপত্র কিনলে বা চুরির জিনিসপত্র রাখলে 411তে 3 বছর, কিন্তু ডাকাতি লব্ধ জিনিসপত্র যদি কেউ কিনে বা রাখে তাহলে শাস্তি 412তে। 412তে দেখেন শাস্তি কত আছে দেখেন। তার আগে টাইটেলটা পড়ি, দেখেন যে ডাকাতি সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি অসাধুভাবে গ্রহণের শাস্তি। এখানে ডাকাতি সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তি বলছে না, আপনি কি কনফিউজড হবেন যে ডাকাতি সংগঠনের সময় আবার চুরিকৃত বলছে কেন? এই চুরিকৃত সম্পত্তির উপরে লেখেন ডাকাতি লব্ধ মাল, ডাকাতি লব্ধ মাল, ডাকাতি লব্ধ মাল। ডাকাতি লব্ধ মাল, তাহলে ডাকাতি সংগঠনের সময় চুরিকৃত সম্পত্তির উপরে ডাকাতি লব্ধ মাল লিখছেন। ডাকাতি লব্ধ মাল অসাধুভাবে গ্রহণের শাস্তি। ডাকাতি করে 10 ভরি সোনা আনছে, আপনি জানি শুনে কিনছেন, তাহলে শাস্তি কি হবে দেখেন? 411তে হবে না, 412তে হবে। যাবজ্জীবন কারাদণ্ড যা 10 বছর পর্যন্ত গোল দিবেন, সশ্রম 10 বছর পর্যন্ত কি সশ্রম হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড এবং হবে। তো তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন, 412 আর 413 কিন্তু শাস্তি হুবহু এক মনে হলেও হালকা পার্থক্য আছে। কি বলেন তো? 412তে হলো যে 10 বছর পর্যন্ত এটা লেখা আছে সশ্রম, সশ্রম নাকি? আর 413তে বলছে এটা কি যে কোনো এতটুকুই পার্থক্য। তাহলে আমরা মনে রাখবো চোরাই মালের সংখ্যা 410, চোরাই মাল ইচ্ছাকৃতভাবে গ্রহণ করলে 411 3 বছর, চোরাই মাল লুকিয়ে রাখলে 414তে 3 বছর 3 বছর। 413তে বলছে চোরাই মালের অভ্যাসগত কারবার করা, যাবজ্জীবন বা যে কোনো বর্ণনা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। আর 412তে বলেছে যে ডাকাতি সংগঠনকালে যে মালামাল এটা যদি কেউ অসাধুভাবে গ্রহণ করে তাহলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কি বলেন সশ্রম এবং সেই সাথে অর্থদণ্ড। তো বিগত বছরের প্রশ্নটা পড়ি, দেখেন সম্পত্তিটি চোরাই জেনেও তা অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়ে পেনাল কোডের কোন ধারায় বলা হয়েছে? চোরাই জেনেও তা অসাধুভাবে দখলে রাখার বিষয় 411, বুঝছেন? কারণ 319-এ আছে চুরি, 410-এ আছে কি চোরাই মাল, 380-তে আছে চুরি কোথায়
ঘরের ভিতরে। আর 411তে হলো চোরাই মাল দখলে রাখা। 3 নাম্বার প্রশ্ন দেখেন, দণ্ডবিধি 410 ধারায় কয় ধরনের সম্পত্তিকে চোরাই মাল হিসেবে উল্লেখ করছে? 5 ধরনের। চোরাই মাল নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা ভাই? আমাদের একটু বিরতির পর আমরা প্রতারণা পড়া শুরু করব। আমরা এখন যেটা পড়বো দেখেন, প্রতারণা বিষয়ক অফ চিটিং ধারা 415 থেকে 424 লেখেন। এখানে লেখা আছে 415 থেকে 420, বাট অ্যাকচুয়ালি হবে 415 থেকে 424। আমরা এই 378 থেকে এই যে চুরি, বলপূর্বক গ্রহণ, তারপরে দস্যুতা, ডাকাতি, সম্পত্তি আত্মসাৎ, তারপরে বিশ্বাসভঙ্গ, চোরাই মাল, এই যে অপরাধগুলা, এই অপরাধগুলোতে অসাধুতা ছিল, অসাধুতা। এই অপরাধগুলো করছে কিভাবে? অসাধুভাবে। ওই যে আমরা একেবারে শুরুতে পড়ছিলাম যে 24 ধারায়, দণ্ডবিধির 24 ধারায় বলছে অসাধুভাবে, ডিসঅনেস্টলি এর সংজ্ঞা মনে আছে? যে কিছু কিছু অপরাধ করা হয় অসাধুভাবে আর কিছু কিছু অপরাধ করা হয় প্রতারণামূলক ভাবে। তাই এই যে অপরাধগুলো পড়লাম, এই অপরাধগুলোতে অসাধুতা ছিল, এই অপরাধগুলোতে কিন্তু প্রতারণা ছিল না। বাট এখন যে অপরাধটা আমরা পড়বো 415 ধারা থেকে, এই কাজটা করা হয় প্রতারণামূলক ভাবে, কখনো কখনো অসাধু ভাবেও করা হয় এবং সেই সাথে কি প্রতারণামূলক ভাবেও করা হয়। তার মানে এই জায়গায় উপাদান প্রতারণামূলক তো থাকবেই, কখনো কখনো প্রতারণামূলক ভাবে সাথে সাথে কি থাকতে পারে? অসাধুতাও থাকতে পারে। এখন প্রতারণা আসলে কি? প্রতারণা হলো কারোর সাথে ছলনা করা। এতক্ষণ চুরির ক্ষেত্রে বা দস্যুতা এগুলার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি নিছে, কিন্তু এর মধ্যে কখনো জোর করে নিছে, কখনো লুকায় নিছে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো ছলনা ছিল না। ছলনা মানে হলো এইভাবে বলা যে আপনি একজনকে বললেন যে আমার কাছে যদি পড়েন পরীক্ষার আগে 300 প্রশ্ন দেবো, 300 প্রশ্নতে প্রিলির 100 বেঁধে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি 300 প্রশ্নেতে 5টাও বাধে নাই। এটা কি? প্রতারণা। বুঝছেন? আপনি একজনকে বললেন যে এই কলম দাম 500 টাকা, এই কলম দিয়ে 1 বছর লেখা যাবে, বিক্রি করলেন, কিন্তু ওই কলম 10 দিন লেখার পর কলমের কালি শেষ বা কলমে আর লেখা যাচ্ছে না। এটা কি? ছলনা, প্রতারণা। বুঝতে পারছেন? মাহবুব সাহেবরে কেউ একজন এসে বলল যে এই তেলের দাম, কালো জিরার তেলের দাম 3000 টাকা, এই তেল যদি আপনি কিনেন তাহলে আপনার মাথায় ওই ঝাঁকড়া চুলের বাবরি দুলানো যুবক হয়ে যাবেন আপনি। উনি এই তেল কিনছে, কেনার পর ওনার মাথায় যে করা আছে ওই করা ও পড়ে গেছে। এটাই হচ্ছে কি? প্রতারণা। মানে আপনার ভুল বুঝাইয়া কোনো কিছু করা এবং ওই করার ফলে আপনার দৈহিক, মানসিক এবং শারীরিক ক্ষতি হয়েছে, আর্থিক, দৈহিক, মানসিক একটা ক্ষতি হয়েছে, তখনই সেটাকে কি বলে? প্রতারণা। সাধারণত বাস্তবে যেটা হয় যে একজনরে বললো যে তোমার বিদেশে পাঠাবো, এত টাকা দাও, টাকা দিছে, এখন বিদেশে আর পাঠাইতে পারে না, তাহলে এই জায়গা কি হয়েছে? প্রতারণা। আর যদি তার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক থাকে এবং তার উপর ভিত্তি করে টাকাটা দিতে, তাহলে 420, তাহলে আমার প্রতারণাও হয়েছে, আবার বিশ্বাসভঙ্গ হয়েছে। বুঝতে পারছেন? তাহলে চুরির ক্ষেত্রে কি ছলনা আছে? চাঁদাবাজির ক্ষেত্রে ছলনা আছে? নাই। দস্যুতা, ডাকাতি, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ কোনোটাই কিন্তু কি নাই? ছলনা নাই। কিন্তু প্রতারণার ক্ষেত্রে কি আছে? ছলনা আছে। সো একটু পড়ি দেখেন, দণ্ডবিধির 415 ধারায় গোল দিবেন, প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে। তো শুধু প্রশ্ন আসতে পারে যে প্রতারণার সংজ্ঞা দিছে কত ধারায়? আর প্রতারণাকে এখানে বলছে চিটিং। দেখছেন? চিটিং। প্রতারণামূলক ভাবে বা অসাধু ভাবে, এই যে কথা বলতেছিলাম, আন্ডারলাইন করেন, প্রতারণামূলক ভাবে বা কি অসাধু ভাবে, ফ্রডুলেন্টলি অর ডিসঅনেস্টলি। চুরি থেকে শুরু করে চোরাই মাল পর্যন্ত এইগুলাতে ডিসঅনেস্টলি ছিল, কিন্তু ফ্রডুলেন্টলি ছিল না। কিন্তু এই জায়গা ফ্রডুলেন্টলিও আছে, ডিসঅনেস্টলিও আছে। কোন ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করা হলো কি? প্রতারণা। 415 ধারা অনুযায়ী নিম্নলিখিত শর্ত পূরণ হলে তা প্রতারণা বলে গণ্য হবে। কি কি দেখেন? এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে, আন্ডারলাইন করেন, ছলনা বা ডিসিপশন করবে। কি করবে? ছলনা। যে ব্যক্তি ছলনা করে সে এমন ছলনার মাধ্যমে প্রবঞ্চনা, ফ্রডুলেন্টলি বা অসাধুভাবে, ডিসঅনেস্টলি
অপর কাউকে কোনো সম্পত্তি প্রদানে প্ররোচিত করবে। ওই যে অপর কাউকে সম্পত্তি প্রদানে প্ররোচিত করে কেন? ওই যে বলতেছি যে তোমার ভাইরে বিদেশে পাঠাবো, 5-10 লাখ টাকা দাও, তাহলে সম্পত্তি প্রদানে তারা কি করতেছি? প্ররোচিত করতেছে যে 10 লাখ টাকা তুমি আমাকে দাও। কোন ব্যক্তিকে কোনো সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে সম্মতি প্রদানে তাকে প্ররোচিত করবে। সম্পত্তি রেখে দেওয়ার ব্যাপারে প্ররোচিত করতেছি কিভাবে? ওই যে মাহবুব সাহেবের তেল দিচ্ছি, যে এই তেল এক বোতল নেন, আপনার কাজ হবে। বাট আমি যদি তারে ভুল না বোঝাতাম, সে কি রাখতো? সে জীবনও রাখতো না। তারপরে দেখেন, ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্যমূলক ভাবে অনুরূপ প্রতারিত ব্যক্তিকে এমন কোন কার্য করতে বা করা হতে বিরত থাকতে কি করে? প্ররোচিত করে। এবং এটার ফলে তাকে কোনো কাজ করতে অথবা কি করা হতে আপনি তারে বিরত রাখার জন্য প্ররোচিত করছেন, যে কার্য সেই ব্যক্তি অনুরূপভাবে প্রতারিত না হলে করতো না, এবং সে জীবনেও করতো না যদি আপনি তার সাথে প্রতারণা না করতেন, বা করা হতে বিরত থাকতো না। এবং এমন কার্য করা বা করা হতে বিরত থাকার কারণে উক্ত ব্যক্তির আন্ডারলাইন করবেন, দেহ, মন, খ্যাতি বা সম্পত্তির ক্ষতি করে এবং করার কি সম্ভাবনা তৈরি করে। বুঝছেন? তাহলে ছলনা করবে, সম্পত্তি দিতে প্ররোচিত করবে, দেহ, মন এবং সুনামের কি করবে? ক্ষতি করবে। জেনে রাখা ভালো। যদি দেখেন, প্রতারণার ক্ষেত্রে অবশ্যই ছলনা বা ডিসিপশন থাকবে। কি থাকবে? ছলনা। আর 415 ধারা অনুযায়ী অসাধুভাবে কোনো তথ্য গোপন করা ছলনা বা প্রবঞ্চনা বলে গণ্য হবে। প্রতারণার ক্ষেত্রে অবশ্যই কোনো কিছু কি করা হয়? গোপন করা হয়। প্রকৃত সত্য এখানে উদ্ভাবন কর মানে উদ্ঘাটিত হয় না, গোপন রাখে। 3 নাম্বার দেখেন, স্থাবর বা অস্থাবর সকল সম্পত্তি প্রতারণার বিষয়বস্তু হতে পারে। এটা তো আপনার আগেই জানার কথা। স্থাবর অস্থাবর কি উভয়, কারণ চুরি এবং অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ ছাড়া আর যত সম্পত্তি সংক্রান্ত অপরাধ আছে, সকল সম্পত্তি সংক্রান্ত অপরাধের বিষয়বস্তু কি স্থাবর এবং অস্থাবর উভয়। একেবারে লাস্টের পয়েন্টটা পড়বো। দেখেন, প্রতারণার মামলার ক্ষেত্রে প্রতারণা করার প্রাথমিক অভিপ্রায় প্রমাণ করতে হবে, ইনিশিয়াল ডিসিপশন। যেমন শুরুতে কোনো পণ্য অর্পণ না করার অভিপ্রায় থাকার পরও ছলনা করে পণ্য অর্পণের কথা বলে অগ্রিম টাকা নেওয়া প্রতারণা বলে কি হবে? গণ্য হবে। মানে মনে মনে আছে যে জীবন ওর ওই পণ্য দিব না, কিন্তু ওর কাছ থেকে টাকা নিব। এবং যে ক্ষেত্রে শুরুতে পণ্য অর্পণের অভিপ্রায় ছিল কিন্তু আইনগত কোনো কারণে পণ্য অর্পণ করতে পারে নাই, সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র চুক্তিভঙ্গ হিসেবে গণ্য হবে। খুবই দামি কথা। মানে আমি একজনের কাছ থেকে টাকা নিছি, যে আপনার এই মাহবুব সাহেবের কাছ থেকে টাকা নিছি, আপনার চুল গজানোর তেল দিব। টাকা নেওয়ার পর পরবর্তীতে যে কোনো কারণে আমি দিতে পারি নাই, এটা হচ্ছে কি? বিশ্বাসভঙ্গ। বুঝছেন? আর প্রতারণা হলো যে টাকা নিয়ে তারে মনে মনে ছিল যে তারে দিব না, অথবা তারে দিলে ভেজালটা দিব। এক হলো দিব না, আর দিলেও কি ভেজালটা দিব, তাহলে সেটা হচ্ছে প্রতারণা। যেখানে আমি প্রথমেই তাকে দিতে চেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক লাস্টে আমি দিতে পারি নাই, সেটা প্রতারণা হবে না, সেটা কি হবে? চুক্তিভঙ্গ। চুক্তিভঙ্গ মানে হলো বিশ্বাস ভঙ্গ। আমরা এই জায়গার উদাহরণ পড়বো না, কারণ অনেক বড় লিখছে। আমরা পরবর্তীতে উদাহরণ পড়বো। দেখেন, বিগত বছরের প্রশ্ন পড়বো। আসেন, বিগত বছরের প্রশ্ন। এই যে দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে? কত ধারা? 415। আবার আসছে, সংজ্ঞা দিছে কত ধারায়? 415। 3বারই আসছে। দেখেন, এখন আমরা প্রতারণার শাস্তিটাকে একটু দেখে আসি। ওই যে একটা শখে শাস্তি আছে, দেখেন 417 ধারায়। পাইছেন? দেখেন, ধারা 417, প্রতারণার শাস্তি, পানিশমেন্ট ফর চিটিং। যে কোনো বর্ণনার কারাবাস যা কত 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। তাহলে প্রতারণার শাস্তি হলো যে কোনো বর্ণনার 1 বছর কারাদণ্ড। মাহবুব সাহেব বলেন তো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি, তাহলে উত্তর কি হবে? 1 বছর কারাদণ্ড। জি, অপরাধের 1 বছর কারাদণ্ড। 1 বছর কারাবাস। এর বেশি হইতে পারে না? আরো হতে পারে না? আর কি হইতে পারে আকিনুর? যদি বলে প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি, তাহলে উত্তর কি হবে? 1 বছরের মধ্যে বেশি হওয়ার আর কি উপাদান আছে সেটুক বলেন। 1 বছর সশ্রম এবং অর্থদণ্ড। 1 বছর সশ্রম এবং অর্থদণ্ড।
উপরে দেখেন 416 ধারা আছে, চিটিং বাই পার্সোনেশন, পাইছেন? অপরের রূপ ধারণ পূর্বক ছদ্মবেশে প্রতারণা বা প্রবঞ্চনা, চিটিং বাই পার্সোনেশন। ছদ্মবেশে প্রতারণা, এর আগে আমরা এক জায়গা পড়ছি, লালন সাহেব বলেন কোথায় আছে? প্রতারণা না, ছদ্মবেশ ধারণ করছে কোথায়? 205 আছে, আর এক জায়গাও আছে। 205-এ তো ওই যে আপোষ মীমাংসা করছি, জামিন নিছি, এইগুলা। কিন্তু ছদ্মবেশ ধারণ করছে একজনের, সেটা আরেকটা কততে? 170। 170 ধারায়, যে নির্মল সোনা বলে ফেলছে। 170 ধারায় বলছে যে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে ওই যে সচিব পরিচয় দিয়ে 1 লাখ টাকা নিয়েছিল, মনে নাই? 2 বছর। আর 416-তে বলছে যে কোনো ব্যক্তির ছদ্মবেশ, সরকারি যে হতে হবে এমন কোনো কথা না, ইভেন কাল্পনিক ব্যক্তির ছদ্মবেশ ধারণ করলেও 416-তে অপরাধ। আপনি ছদ্মবেশ ধারণ করে নির্মল এসে বলতেছে যে আমি মঙ্গল গ্রহ থেকে আসছি, তাহলেও নির্মল কত ধারায় অপরাধ করছে? 416 ধারায়। তাহলে ব্যাপ্তি কার বেশি, 170-এর না 416-র? বলেন তো। 416-তে অনেক কিছু করলেই ছদ্মবেশে প্রতারণা, কিন্তু 170-এ শুধুমাত্র কি? সরকারি কর্মকর্তা। সরকারি কর্মকর্তা পীযূষ যাইয়া এক জায়গাতে পরিচয় দিছে যে আমি হলাম পূর্ণ। পীযূষ কি করছে? পীযূষ যদি ওই জায়গায় কোনো সুবিধা গ্রহণ করে তাহলে ছদ্মবেশে প্রতারণা করেছে বলে গণ্য হবে। তো দেখেন, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তি বলে আন্ডারলাইন করবেন, মিথ্যা অভিনয় করে বা জেনে শুনে এক ব্যক্তিকে অপর ব্যক্তির রূপে প্রতিস্থাপিত করে সে অপর রূপ ধারণ পূর্বক ছদ্মবেশে প্রতারণা করেছে বলে কি হবে? গণ্য হবে। অপর রূপ ধারণ পূর্বক প্রতারণা অপরাধের শাস্তি গোল দিবেন 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। তাহলে সংজ্ঞা দিছে 416-তে, শাস্তি বলছে কততে? 419। জেনে রাখা ভালো, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, যে ব্যক্তি অপর রূপ ধারণ পূর্বক ধারণ করে সে প্রকৃত বা কাল্পনিক যাই হোক না কেন, দেখেন প্রকৃত বা কাল্পনিক, রিয়েল অর ইমাজিনারি, আপনি যার ছদ্মবেশ ধারণ করছেন এই পৃথিবীতে তার অস্তিত্ব কি নাও থাকতে পারে, তবুও সেটা কি হবে? ছদ্মবেশে প্রতারণা। উক্ত ব্যক্তি অপর রূপ ধারণ পূর্বক প্রতারণার জন্য কি হবে? দায়ী হবে। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন বিগত বছরের প্রশ্ন বলেছে যে এক্স নিজেকে মৃত ওয়াই হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। সে এমন একজনের পরিচয় দিছে যে আমি হচ্ছে মৃত ওয়াই, তাহলে এই জায়গায় কি করছে? ছদ্মবেশে প্রবঞ্চনা। প্রতারণার প্রবঞ্চনা কি? ছদ্মবেশে প্রবঞ্চনা। সো প্রতারণার শাস্তির জায়গায় আমরা পেয়ে গেলাম 417 পাইছি, 419 পাইছি। 419-এ তো কিসের শাস্তি বলেন তো? ছদ্মবেশে প্রতারণার শাস্তি। সো এইভাবে আসতে পারে যে ছদ্মবেশে প্রতারণার সংজ্ঞা দিছে কততে? 416, শাস্তি 419। শুধু প্রতারণার সংজ্ঞা কততে? 415। প্রতারণার শাস্তি 417। এবার দেখেন 420 ধারা। 420 আগে ব্যাখ্যা দিই। 420 হলো আপনি কাউরে প্রতারণা কইরা তার কাছ থেকে মূল্যবান জামানত বা টাকা পয়সা নিয়ে নিছেন, তখন হয়ে যাবে 420। শুধু প্রতারণা করতেন, মূল্যবান জিনিসপত্র নিতে পারেন নাই, প্রতারণা করতেন, ওই যে 3000 টাকা শ্যাম্পু দিলাম বা হালকা পাতলা প্রতারণা, সেটা বলে 417। আর যখন আপনি প্রতারণা করে বেশ বড় অ্যামাউন্টের টাকা পয়সা বা জিনিসপত্র নিয়ে নিছেন, তখন সেটা হবে কত? 420। এই কারণে ওই যে যখন আমাদের টাকা নিয়ে আর দেয় নাই, বিদেশে যাওয়ার কথা বলে নিয়ে আর দেয় নাই, তখন 400 দেয় 420-এর মামলা করে। অনেক সময় 406 ওই জায়গা থাকে, অনেক সময় থাকে না, কিন্তু 420 অবশ্যই থাকে। 420 হলো যে আপনার প্রতারণা কইরা আপনার কাছ থেকে মূল্যবান জামানত টাকা পয়সা নিয়ে নিছে। 420-এর শাস্তি 7 বছর, কিন্তু এটা আবার জামিনযোগ্য। শাস্তি 7 বছর, কিন্তু কি জামিনযোগ্য। এই যে দেখেন, আর আমরা তো আইন পড়ার আগে থেকেই জানি, বলে না যে 420, এই যে সেই 420, যে প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি অর্পণে কি করা? প্ররোচনা করা। চিটিং এন্ড ডিসঅনেস্টলি ইনডিউসিং ডেলিভারি অফ প্রপার্টি, যে কোনো বর্ণনার কারাবাস যা 7 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। পাশে একটু লিখে রাখেন আমলযোগ্য ও জামিনযোগ্য। আমলযোগ্য ও জামিনযোগ্য। আমলযোগ্য ও জামিনযোগ্য। আমলযোগ্য আর জামিনযোগ্যের কথার অর্থ কি তাহমিনা? জি ধন্যবাদ। আর জামিনযোগ্য মানে? জামিন দিতে বাধ্য, জামিন দিতে বাধ্য। জেনে রাখা ভালো, দেখেন
যে দণ্ডবিধির 417 ধারায় প্রতারণার শাস্তি এবং 419 ধারায় অপররূপ ধারণপূর্বক প্রতারণার শাস্তি উল্লেখ করেছে। প্রতারণার সর্বোচ্চ শাস্তি 1 বছর কারাবাস এবং অপররূপ ধারণপূর্বক প্রতারণার সর্বোচ্চ শাস্তি কত? 3 বছর কারাবাস। এখন বিগত বছর একটা প্রশ্ন পড়ি দেখেন, 1 নম্বর প্রশ্ন যে প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি? এখানে অপশনে আছে অর্থদণ্ড সহ 1 বছর সশ্রম, অপশনে আছে অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম, এবং উত্তর লিখছে ক এবং খ যে কোনো একটি হতে পারে, বাট উত্তর অ্যাকচুয়ালি এই জায়গায় ঠিক লেখে নাই। উত্তর কি হবে বলেন? ক। কারণ প্রতারণার মূল শাস্তি আছে যে কোনো বর্ণনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে যে কোনো বর্ণনা যদি থাকে, বিচারক ওই ধারায় সর্বোচ্চ কত দিতে পারে? 1 বছরের সশ্রম এবং অর্থদণ্ড, এর বেশি তো আর পারে না। সো সর্বোচ্চ শাস্তি 1 বছরের সশ্রম। সেলফ প্র্যাকটিসের অনেক প্রশ্ন আছে, এর মধ্যে আমরা বেছে বেছে কয়েকটা পড়বো। দেখেন সবই আপনারা গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। 12 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, অসাধুভাবে তথ্য গোপন করার ক্ষেত্রে ড্যাশ বলে গণ্য হবে? অসাধুভাবে তথ্য গোপন করা ছলনা বা প্রবঞ্চনা বলে গণ্য হবে। ডিসঅনেস্ট কনসিলমেন্ট অফ ফ্যাক্ট ইজ ডিসিপশন উইদিন দ্য মিনিং অফ দ্য চিটিং। মানে আপনি যদি বলেন স্যার এটা প্রতারণা কেন হলো না, এটা প্রতারণার মধ্যে যে ছলনা থাকে, এটা ছলনার লাই। যে অসাধুভাবে তথ্য গোপন করা কি হিসেবে গণ্য হবে? ছলনা হিসেবে গণ্য হবে। 14 নম্বর প্রশ্নটা দেখেন, এ একটি দ্রব্যে নকল চিহ্ন লাগিয়ে ইচ্ছাকৃতভাবে জেডকে ফাঁকি দেয় যেন এই দ্রব্য কোনো বিখ্যাত প্রস্তুতকারক কর্তৃক প্রস্তুত বলে বিশ্বাস করে, এবং এইরূপ উক্ত দ্রব্য ক্রয় বা তার মূল্য পরিশোধ করার জন্য জেডকে অসাধুভাবে প্রবৃত্ত করে যে এটা বিখ্যাত কোম্পানির মাল, তুমি এটা নাও। দণ্ডবিধির কোন ধারায় সংজ্ঞায়িত অপরাধ করছে? 415। 415। 15 নাম্বারটা দেখেন, ক মুক্তা না এমন কোন বিষয় কি মুক্তা বলে দাবি করে খকে টাকা ধার দিতে অসাধুভাবে প্ররোচিত করে, এই ক্ষেত্রে কয়ের অপরাধ কি? কয়ের অপরাধ কি? প্রতারণা। আমরা যখন সুন্দরবন গেলাম, সুন্দরবন যাওয়ার পরে ওখান থেকে আপনারা বিভিন্ন জন বিভিন্ন জিনিসপত্র ক্রয় করছেন। আমাদের আরিফ সাহেব, আরিফুর রহমান, উনি 1 কেজি মধু কিনছে 250 টাকা দিয়ে। এখন ওই জায়গায় চিনির শিরা মানুষ দিতেও তো 250 টাকা লেগে যায়। আর আমাদের তানভীর আলম খান আসে নাই, অনলাইনে থাকতে পারে, উনি মধু একটা হাফ কেজি কিনছে 450 টাকা দিয়ে। তো তানভীর আলম খান যে হাফ কেজি কিনছেন ওইটা ভেজাল, উনি এসে টের পাইছে। আরিফ সাহেবেরটা টের এখনো পাওয়া যায় নাই। তাহলে এই জায়গায় তানভীর আলম খানের সাথে দোকানদার কি করছে? প্রতারণা করছে, যে সুন্দরবনের মধু বলে চালাইছে, বাট অ্যাকচুয়ালি সুন্দরবনের মধু না। বলেন তো এই জায়গায় মামলা 417 হবে না 420 হবে? 417। ঠিক আছে, আর যদি অনেক টাকা পয়সা নিত, প্রতারণা করে মূল্যবান যেমন টাকা পয়সা নিত, তাহলে কি হতো? 420। 20 নাম্বার প্রশ্নটা দেখেন, 20 নাম্বার, ক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নিজেকে খ হিসেবে উপস্থাপন করে, মানে অ্যাকচুয়ালি সে ক, বাট নিজেরে দেখাইছে কি খ, এবং খয়ের নামে পরীক্ষার খাতায় নাম লেখে। এখানে কয়ের অপরাধ কি? কয়ের অপরাধ প্রতারণা যে হইছে এটা আমরা জানি, বাট আরেকটাও হইছে, সেটা হলো অপররূপ ধারণ পূর্বক প্রতারণা। এটা তো হইছে আমরা জানি, আরেকটা হইছে সেটা হলো জালিয়াতি। দেখেন জালিয়াতি আমরা এখনো পড়ি নাই, বাট জালিয়াতি হলো যখন আপনি কোনো ডকুমেন্টে প্রতারণা করবেন, তখন সেটা প্রতারণা তো হইছেই, সাথে কি হইছে? জালিয়াতি হইছে। সে যদি জাস্ট একজনের রূপ ধারণ পূর্বক পরীক্ষা দিতে গেছে কিন্তু কোনো সিগনেচার টিগনেচার করে নাই, তাইলে অপরাধ ছিল জাস্ট 19। কিন্তু যখনই সে সিগনেচার করলো তখনই মিথ্যা একটা দলিল তৈরি করছে, আর মিথ্যা দলিল তৈরি করলেই সেখানে কি থাকবে? জালিয়াতি। জালিয়াতি আমরা সামনে পড়বো, আপাতত মনে রাখেন যে ছদ্মবেশে প্রতারণা হইছে, আর স্বাক্ষর করাতে কি হয়েছে? জালিয়াতি। চব্বিশ নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি অর্পণে প্ররোচনা করার সর্বোচ্চ শাস্তি কি? 420 বলছে। অর্থদণ্ড সহ অনধিক কত? 7 বছর পর্যন্ত যে কোনো বর্ণনার কারাবাস। সো প্রতারণা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। প্রতারণা, প্রতারণা নিয়ে কোনো প্রশ্ন আছে?
চলে আসেন আজকে আমাদের শেষ অপরাধ পর্ব, সেটা হলো মিসচিফ বা ক্ষতি সাধন, 425 থেকে 440। এই মাহবুব সাহেব, রংফুল গেইন এন্ড রংফুল লস কারে বলে বলেন? এত আক্ষরিক অর্থ বললেন, উদাহরণ দিয়ে বোঝেন, বলেন। তোমার একটা স্টোর ভাঙে গেল, স্টোরটা যে পাইলো দিল লাভ করবে, আর যে লাভটা দিল সে তানভীর সাহেব, তার এখানে তো হারানোর সম্পর্ক নাই। মাহবুব ভাই কোনো মানুষ নাই, আমাদের অবৈধ লাভ হারানোর ক্ষেত্রেও যে একেবারে টেকনিক্যালি ভুল তা না, কারণ আমরা জানি অসদুপে আত্মসাতে তো হারাই যায়, এবং যার সম্পত্তি হারাই গেছে, যে পাইছে সে আর ওই যারটা হারাইছে তার আর দেয় নাই, সেক্ষেত্রেও তো একজনের রয়েছে অবৈধ লাভ আর একজনের রয়েছে কি অবৈধ ক্ষতি, মানে যার সম্পত্তি তার হয়েছে অবৈধ ক্ষতি নাকি, আর যার নিচে তার হচ্ছে অবৈধ লাভ। তাহলে এই যে চুরি থেকে শুরু করে প্রতারণা পর্যন্ত এই সবগুলো অপরাধ সম্পত্তি সংক্রান্ত না ভাই? একজনের সম্পত্তি আর একজন নিচে, কখনো চুরি করে নিছে, কখনো দস্যুতা করে নিছে, কখনো আত্মসাৎ করছে, কখনো বিশ্বাসভঙ্গ, কখনো প্রতারণা। চুরি থেকে শুরু করে প্রতারণা পর্যন্ত প্রতিটা অপরাধে বেআইনি লাভ আছে, বেআইনি ক্ষতি আছে, মানে এক পক্ষের হয় বেআইনি লাভ আর এক পক্ষের হয় বেআইনি ক্ষতি। কিন্তু এখন যে অপরাধটা পড়তে দেবো মিসচিফ ক্ষতি সাধন, এই জায়গায় শুধু এক পক্ষের বেআইনি ক্ষতি হয় কিন্তু আর এক পক্ষের বেআইনি লাভ হয় না। কিভাবে? আমাদের বাস্তবে যে ঘটনাগুলো ঘটে, পূর্ব শত্রুতার জের ধরে একজনের ধরেন পুকুরে মাছ আছে, বিষ দিয়ে মেরে ফেলছে, তাহলে যার বিষ দিয়ে মেরে ফেলছে তার তো কি হলো, অবৈধ ক্ষতি হয়েছে, কিন্তু যে মারছে তার কি লাভ হয়েছে? ওই মাছ কিসে নিছে? মাছ তো নেয় নাই, তাহলে এই জায়গায় ক্ষতির ক্ষেত্রে হয়েছে অবৈধ ক্ষতি, কিন্তু কারো অবৈধ লাভ হয় নাই। একজনের ঘরে আগুন দিছেন, আগুন দিলে ঘরে সব কিছু পুড়ে গেছে, কিন্তু যে আগুন দিছে সে তো কোনো জিনিসপত্র নেয় নাই, তাহলে এই জায়গা হয়েছে কি অবৈধ ক্ষতি, কিন্তু অবৈধ লাভ কি হয়েছে? অবৈধ লাভ হয় নাই। তাহলে যে অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যে যে কাজের ফলে ওই ব্যক্তির অবৈধ লাভ হয় না, কিন্তু যে ক্ষতিটা করছে ওই কারণে ওই জিনিসের উপযোগিতা হ্রাস পায়, মানে মূল্য হ্রাস পাইছে। আপনি একজনের আংটি ধরে পুকুরে নিক্ষেপ করলেন, আংটি তো আপনি নেন নাই, পড়ছে কোথায়? পুকুরে, কিন্তু যার আংটি তার কিন্তু কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাহলে তার অবৈধ ক্ষতি হয়েছে, কিন্তু আপনার কি অবৈধ লাভ হয়েছে? আপনার কিন্তু অবৈধ লাভ হয় নাই। সো এখানে একটা দারুণ প্রশ্ন হতে পারে যে নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে শুধু অবৈধ ক্ষতি হয়, অবৈধ লাভ হয় না? সেটা কি? মিসচিফ। আর বাদ বাকি যে চুরি টুরি পর্যন্ত, প্রতারণা পর্যন্ত যা পড়ছে, জায়গা কিন্তু একজনের হয় অবৈধ লাভ আর একজনের হয় অবৈধ ক্ষতি। আপনি প্রতিবেশীর কুকুরে এমন আঘাত করতেন, কুকুরের এক পা ভেঙে গেছে, কি করছেন? ক্ষতি, মিসচিফ নাকি? মুরগি আসে আপনার উঠানে, মুরগিরে আপনি এমন আঘাত করছেন, মুরগি মারা গেছে, কি হয়েছে? অবৈধ ক্ষতি। কিন্তু মুরগি আপনার উঠানে আসে, মুরগি জবাই দিয়ে খেয়ে ফেলছেন, ক্ষতি হয়েছে? এই জায়গা কি হয়েছে? এই জায়গা চুরি হয়েছে, তার সম্মতি ছাড়া যদি নিয়ে থাকেন তাহলে সে কি হয়েছে? চুরি। একজনের অবৈধ লাভ হয়েছে, একজনের অবৈধ ক্ষতি হয়েছে। গাড়ি একজন পার্ক করে রাখছে, গাড়ির কাজ ভেঙে ফেলছেন গাড়ি দিয়ে, ওই লোকের কি হয়েছে? অবৈধ ক্ষতি। তাহলে মিসচিফ বা অনিষ্ট সাধনের ক্ষেত্রে শুধুমাত্র এক পক্ষের কি হয়? অবৈধ ক্ষতি হয়। একটু পড়ি দেখেন, অনিষ্ট সাধন অর্থ, মিনিং অফ মিসচিফ। অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন সম্পত্তি সম্পর্কিত একটি অপরাধ। সাধারণ অর্থে অনিষ্ট সাধন বা ক্ষতি সাধন অর্থ হলো অবৈধ ক্ষতি, আন্ডারলাইন করবেন, অবৈধ ক্ষতি করার জন্য কোনো ব্যক্তির সম্পত্তি কি করা? বিনষ্ট করা। নষ্ট করতে, কিন্তু বাস্তবে কিন্তু সে ওই সম্পত্তি কি নিছে? সে সম্পত্তি নেয় নাই। কোন ব্যক্তি অনিষ্ট সাধন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য কোনো ব্যক্তির বা জনসাধারণের অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি হতে পারে জেনে নিম্নলিখিত কোনো কাজ করে। কি কি করে দেখেন? কোন সম্পত্তি নষ্ট করে, একজনের খেরের পালা বা খড়ের পালা আপনি যে আগুন ধরাই দিচ্ছেন, কি হয়েছে? অবৈধ ক্ষতি। কোন সম্পত্তি এমন ভাবে পরিবর্তন করে যে ওই সম্পত্তির আন্ডারলাইন করেন উপযোগিতা নষ্ট হয়। উপযোগিতা নষ্ট হয় মানে হলো মূল্য কমে যায়, তার মূল্য হ্রাস পায়, বা উক্ত সম্পত্তি ক্ষতিকারক ভাবে আক্রান্ত হয়। আমরা একটা উদাহরণে চলে আসি, দেখেন উদাহরণ, এ বি কে ক্ষতি করার জন্য বি এর মালের গোডাউনে আগুন লাগিয়ে দিল এবং মাল পুড়িয়ে দিল। এ জায়গা কি করতে? অনিষ্ট সাধন করতে বলে গণ্য হবে।
তাহলে আমরা অনিষ্ট সাধন যে অপরাধটা, এই অপরাধটা আছে কত থেকে কত দ্বারা? 425 থেকে 440, একেবারে উপরে 425 থেকে 440। জেনে রাখা ভালো। দেখেন, দণ্ডবিধি 425 ধারায় অনিষ্ট সাধন কে সংজ্ঞায়িত করছে, আর শাস্তি কততে? 426 ধারায়। অনিষ্ট সাধন অপরাধের বিষয়বস্তু স্থাবর হইতে পারে, অস্থাবর হতে পারে। স্থাবর অস্থাবর তো বললাম, ফসলের ক্ষেতে আগুন ধরাই দিচ্ছেন, স্থাবর সম্পত্তি। পুকুরের পানি, পুকুরের জলে বিষ দিয়ে মেরে ফেলছেন, কি? স্থাবর সম্পত্তি। একজনের বাড়ি গিয়ে ভাঙচুর করছেন, স্থাবর সম্পত্তি। আর অনিষ্ট সাধন এর অপরাধের ক্ষেত্রে পরেরটা দেখেন, অনিষ্ট সাধনের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি রংফুল লস আর ড্যামেজ করার ইচ্ছা থাকতে হবে। তারপরটা দেখেন, অনিষ্ট সাধন অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির যে ক্ষতিকর অভিপ্রায় থাকতেই হবে তা না, বরং সে জানতো যে তার এমন কার্য ক্ষতি করবে, সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি অনিষ্ট সাধনের জন্য অভিযুক্ত হবে। সবশেষেরটা ইম্পর্টেন্ট, দেখেন, নিজের সম্পত্তির ক্ষেত্রেও অনিষ্ট সাধন অপরাধের জন্য দণ্ডিত হতে পারে। কোনো ব্যক্তি যদি নিজের সম্পত্তি পোড়ায় দেয়, সেক্ষেত্রেও কি হইতে পারে? অনিষ্ট সাধনের দণ্ড হতে পারে। ওই যে নিজের সম্পত্তি চুরি যেভাবে করে, নিজের সম্পত্তি অনিষ্ট সাধন হতে পারে। ওই সারতে দিচ্ছেন মোবাইল, মোবাইল সারতে দেওয়ার পরে ওই লোক সেরে দিছে, সেরে দেওয়ার পরে আপনি ওই লোককে টাকা না দিয়ে আপনি রাগে আপনার মোবাইল ধরে আসারটি ভেঙে ফেলছেন, কিন্তু ওই লোককে তো টাকা কিন্তু দেন নাই। তাহলে এই জায়গায় নিজের সম্পত্তি কি করছেন? ক্ষতি করছেন, অনিষ্ট সাধন করছেন। ওই লোক কিন্তু আপনার বিরুদ্ধে অনিষ্ট সাধনের মামলা করতে পারে। আচ্ছা, শাস্তি দেখেন, আমরা শাস্তিতে চলে আসি, এটা ইম্পর্টেন্ট। তাহলে সংজ্ঞা দিল কততে? 425। শাস্তি আছে 426। দেখেন, অনিষ্ট 426-এ অনিষ্ট সাধনের শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড সহ বা উভয়। 427 ধারাটা দেখেন, এটা ইম্পর্টেন্ট। 50 বা ততোধিক টাকার ক্ষতি করে অনিষ্ট সাধনের শাস্তি। 50 বা কত টাকা? ততোধিক টাকা। 50 টাকা। আপনি একজনের অনিষ্ট সাধন করছেন এবং তার যে সম্পত্তির ক্ষতি করছেন তার মূল্য 50 টাকা বা তার বেশি। পুকুরের সব মাছ বিষ দিয়ে মেরে ফেলছেন, মামলা হবে কত ধারায়? 427 ধারায়। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, যা কত বছর? 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। 428 ধারা দেখেন, 10 টাকা বা ততোধিক মূল্যের, লেখেন এই জায়গায় 10 টাকা আছে, জাস্ট লেখেন 10 টাকা বা ততোধিক মূল্যের। 10 টাকা বা ততোধিক মূল্যের কোন জন্তু হত্যা, বিকলঙ্গ করে অনিষ্ট সাধন। জন্তু মানে হলো হিংস্র প্রাণী, মানে আমরা যেটা বাসা বাড়িতে যে জন্তু পালি, ধরেন একজন রয়্যাল বেঙ্গল টাইগার পালে, কুকুর পালে, বিড়াল পালে, এগুলো সব কি? জন্তু। তাহলে আপনার জন্তু যদি কেউ হত্যা বা বিকলঙ্গ করে, আপনার বিড়াল একজন এমন আঘাত করছে তার পা ভেঙে গেছে, কুকুরে হত্যা করতে, তাহলে ওইটার মূল্য যদি 10 টাকা বা তার বেশি হয়, তাহলে মামলা হবে কত ধারায়? 428 ধারায়। শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে। তাহলে শুধু অনিষ্ট শাস্তি 426-এ 3 মাস, 50 টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তির ক্ষতি করলে 427-এ কত? 2 বছর। 10 টাকা মূল্যের কোন জন্তু বা হত্যা বা বিকলাঙ্গ করলে 10 টাকা বা তার বেশি, শাস্তি কত? 2 বছর। আর একটা ধারা লেখেন আগে, 429 ধারা লেখেন। 429 ধারা, 429। 50 বা তদূর্ধ্ব মূল্য, 50 বা 50 টাকা বা তদূর্ধ্ব মূল্যের, 50 টাকা বা তদূর্ধ্ব মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ করে ক্ষতি সাধন। 50 টাকা বা তদূর্ধ্ব মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ করে ক্ষতি সাধন। 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। 5 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। লিখছেন?
গবাদি পশু মানে হলো এই যে আমরা হাঁস মুরগি গরু ছাগল এইগুলো সব কি গবাদি পশু। আর জন্তু মানে হলো যে কুকুর বেড়াল, যদি কেউ আপনার দুবাইয়ের শেখরা ওই চিতাবাঘ পালে, রয়্যাল বেঙ্গল টাইগার পালে, এগুলো হলো জন্তু, বুঝছেন? তাহলে গবাদি পশু 429 ধারা বলছে যে আপনি যদি 50 টাকা বা তদূর্ধ্ব মূল্যের গবাদি পশুকে হত্যা করে, যে আমাদের তানভীর সাহেবের দেখা গেল কবুতরকে কেউ মেরে ফেলছে, তাহলে কবুতরের মূল্য অবশ্যই 50 টাকা বা তার বেশি, তাহলে তানভীর সাহেব তার বিরুদ্ধে মামলা করবে কত ধারায়? 429 ধারায়। শাস্তি সর্বোচ্চ কত? 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। সবশেষের আজকের আর একটা ধারা আমরা পড়বো, সেটা হলো 436 ধারা। 436 ধারাটা একটু লেখেন। উপাসনালয় ধারা 436 ধারা 436 লেখেন। উপাসনালয়, উপাসনালয় ঘর ঘর বা সম্পত্তি রাখার স্থানে, ঘর বা সম্পত্তি রাখার স্থানে অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে, অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ক্ষতি সাধন। আবার বলি, উপাসনালয় ঘর বা সম্পত্তি রাখার স্থানে অগ্নি বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ক্ষতি সাধন। শাস্তি লেখেন যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং অর্থদণ্ড। এটা খুব সহজ। ওই যে একজনের ঘরে আর একজনকে আগুন দিছে, 5ই আগস্টের পরে গাজী টায়ারের গোডাউনে আগুন দিছে, বা আমাদের চারপাশে বিভিন্ন ওই যে এক এক সময় এক এক জায়গায় আগুন ধরে। এখন ওই আগুন ধরাগুলো যদি পরিকল্পিত হয়, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 436 ধারায়। শাস্তি কিন্তু অনেক বেশি, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে মিসচিপের সংজ্ঞা দিছে 425, শাস্তি বলছে 426, 3 মাস নাকি? এরপরে 427 বলছে 50 টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি 2 বছর। 428 বলছে 10 টাকা বা তার বেশি মূল্যের জন্তু, এই জায়গাও কত? 2 বছর। 429 বললো 50 টাকা বা তার বেশি মূল্যের গবাদি পশুকে হত্যা বা বিকলাঙ্গ, শাস্তি কত? 5 বছর। এবং আর একটা ধারা আমরা লিখিয়েছি, সেটা হলো 436, উপাসনালয় ঘর বা সম্পত্তি রাখার স্থানে অগ্নি সংযোগ বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে ক্ষতি সাধন, শাস্তি কি? যাবজ্জীবন বা 10 বছর এবং সেই সাথে কি বলে? অর্থদণ্ড। আমরা একটু বিগত বছরের প্রশ্ন চলে যাই। বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখেন 1 নম্বর প্রশ্ন, এক্স অন্যায়ভাবে ওয়াই এর ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক ওয়াই এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে। তাহলে কি হয়েছে ভাই? ক্ষতি। এই ইয়া বলেন রকিবুল সাহেব, এই এক্স যদি ওয়াই এর আংটি ওয়াই এর সম্মতি ছাড়া নিয়ে যেত, তাহলে কি হতো? চুরি হতো। এক্স যদি ওয়াই রে বলতো যে আংটি যদি না দাও তাহলে তোমার নামে কুচ্ছা রটাই দিব, এবং কিছুদিনের মধ্যে ভয় পেয়ে ওয়াই আংটি দিয়ে দিছে, তাহলে কি করছে এক্স? চাঁদাবাদী নাকি? চাঁদাবাদী। আর এক্স যদি ওয়াই রে বলতো যে ভয় দেখাইয়া যে আংটি যদি এই মুহূর্তে না দাও তাহলে তোমার নাক ভেঙে ফেলবো, এবং আংটি দিয়ে দিছে, কি হয়েছে? দস্যুতা। আর এক্স যদি তার 4 জন বন্ধুরে নিয়ে ওয়াইয়ের আংটি নিয়ে নিছে, তাহলে কি হয়েছে? ডাকাতি। এক্স যদি ওয়াইয়ের আংটি রাস্তায় পাইছে আর জীবনে ফেরত দেয় নাই, কি
আত্মসাৎ। এক্স যদি ওয়াই এর আংটি বানানো স্বর্ণের দোকানের কারিগর এবং ওই আংটির সাথে সে এক্স এর স্বর্ণ একটু নিয়ে ওই জায়গায় সিলভার মিশাই দিছে, তাহলে কি হয়েছে? বিশ্বাসভঙ্গ। কি হয়েছে? বিশ্বাসভঙ্গ। এক্স যদি এই ওয়াই এর আংটি অন্য কারো কাছ থেকে চোরাই মাল হিসেবে কিনে, তাহলে হচ্ছে চোরাই মাল গ্রহণ, নাকি? এক্স যদি এই আংটি সোনার আংটি বলে ওয়াই এর কাছে বিক্রি করছে, বাট অ্যাকচুয়ালি এই আংটি সোনার আংটি না, তাহলে কি হয়েছে? প্রতারণা। আর এক্স যদি ওয়াই এর আংটি নদীতে ফেলে দেয়, ভেঙে ফেলে, পাড়া দিয়ে ভেঙে ফেলে, তাহলে কি হয়েছে? অনিষ্ট সাধন বা প্রতিসাধন। বুঝেন? মানে এক উদাহরণ দিয়ে কিন্তু এই যে সব বানানো যায়, এবং এক এক সময় অপরাধ হয়েছে এক এক রকমের। 2 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। দ্য পেনাল কোড 1860 এর কোন ধারায় অনিষ্ট সাধনের সংজ্ঞা দেওয়া হয়েছে? কত ধারায়? 425। তো সেলফ প্র্যাকটিসের এই জায়গায় অনেক প্রশ্ন আছে, আশা করি ইনশাল্লাহ পেরে যাবেন। আজকে আমাদের এই পর্যন্তই। আর এই মুহূর্তে আমাদের ক্লাস টেস্ট আছে 12, 13, 14, মানে 3টা ক্লাস টেস্ট, 60 মার্কের ক্লাস টেস্ট একসাথে অনুষ্ঠিত হবে। আজকে আমরা যতটুকু পড়ছি এটার উপরে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, কি কথা আছে? আসসালামু আলাইকুম তাহিয়া, স্যার। বলেন বলেন। স্যার ওই যে আমরা শুরুতে পড়লাম না 403 405 জি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হ্যাঁ শুরুতে পড়লাম না, হ্যাঁ আর হচ্ছে যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। স্যার এটা হ্যাঁ। একটু ছোট করে একটু আরেকবার যদি বলতেন। ভাই, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ তো খুব সহজ। আপনি হারাই যাওয়া কোনো জিনিস পাইছেন, যে মালিক তার এর ফেরত দেন নাই, আত্মসাৎ। আবার একজনের কাছ থেকে কোনো জিনিস ধার নিছেন, জীবনে আর ফেরত দেন নাই, কি? আত্মসাৎ। আর এই আত্মসাৎটা যখন আপনি এমন কোন ব্যক্তিটা করছেন যে ব্যক্তির সাথে আপনার একটা বিশ্বাসের বা চুক্তিগত সম্পর্ক আছে, তখন সেই আত্মসাৎটা হয়ে যাবে কি? বিশ্বাসভঙ্গ। অর্থাৎ শুধু আত্মসাতের ক্ষেত্রে যার জিনিস আপনি নিছেন তার সাথে আপনার কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে না, কিন্তু বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে আপনি আত্মসাৎই করছেন বা তা আত্মসাৎ করছেন, তার সাথে আপনি একটা চুক্তিগত সম্পর্ক আছে অথবা বিশ্বাসের সম্পর্ক আছেন। যেমন মালিকের সম্পত্তি দেখাশোনার দায়িত্বে থাকা অবস্থায় চাকর যদি নিয়ে নেয়, তাহলে সেটা হয়েছে আত্মসাৎ প্রথমে, পরে হয়েছে বিশ্বাসভঙ্গ। কিন্তু মালিক না, এমনি প্রতিবেশী, তো ওই লোকের জিনিসটা রাস্তায় ফেলানো পাইছে, নিয়ে নিছে, তাহলে এই জায়গায় আত্মসাৎ হয়েছে, কিন্তু কি হয় নাই? বিশ্বাসভঙ্গ হয় নাই। অর্থাৎ সকল বিশ্বাসভঙ্গই আত্মসাৎ, কিন্তু সকল আত্মসাৎই বিশ্বাসভঙ্গ নয়। থ্যাংক ইউ স্যার। আশা করি বুঝছেন। তারপরে যদি না বুঝেন ক্লাস লেকচারটা আরেকবার দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। 30 মিনিটের পরীক্ষা, প্রশ্ন দেওয়ার 30 মিনিটের মধ্যে উত্তরপত্র দিবেন। যদি আপনারা আমাদের রেজাল্ট শিটে নাম্বার তুলতে চান, অনলাইনে অনেকে আছেন পরীক্ষা 40-50 মিনিট পর দিয়ে, এতক্ষণ ধরে দিয়ে তারপরে উত্তরপত্র দেন নিরিবিলি, এভাবে দিলে মার্ক কিন্তু উঠানো হবে না। তো ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আগামী শনিবার কিন্তু আমাদের এই দণ্ডবিধির 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।